দেখো স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেমিস্টার 1 হ্যাঁ স্যার। আমরা পড়ছি কেমিক্যাল কাইনেটিক্স। স্যার হ্যাঁ বলো। বলছি যে আপনি যেগুলো করতে দিয়েছিলেন ওগুলো মানে করেছি, বাট ঠিক হয়েছে না বলে হ্যাঁ ওটা একটু ওয়েট বুঝতে করো, পারছি না। একটু ওয়েট করো, হ্যাঁ সব বলে দেবো। ওকে স্যার। তাহলে আজকে কেমিক্যাল কাইনেটিক্সের ক্লাস, লেকচার 6, তারিখ হচ্ছে তোমার 28 তারিখ। আচ্ছা দেখো, আমাদের যেটা পড়া চলছিল সেটা হচ্ছে তোমার বেসিক্যালি কমপ্লেক্স রিয়াকশন, তাই তো? তাহলে আমরা প্রথম 2-3টে ক্লাসে সিম্পল টাইপের রিয়াকশন, যেগুলো মানে বেসিক্যালি একটা রিয়াক্টার ইনভলভ হচ্ছে বা দুটো রিয়াক্টার ইনভলভ হচ্ছে, সেখানে বেসিক্যালি আমি ওভারঅল স্টেপ একটা কনসিডার করে ইন্ডিকেটেড রেড লগুলোকে বের করেছিলাম। তারপরে গতদিন থেকে যে জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলছি সেটা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশন মানে সকাল মানে অ্যাপারেন্টলি দেখে তোমার মনে হবে এটা মাল্টি স্টেপ রিয়াকশন, মাল্টি স্টেপ রিয়াকশন, কমপ্লেক্স রিয়াকশন। আর এই কমপ্লেক্স রিয়াকশনের 3টে টাইপ জাস্ট আমরা আলোচনা করেছিলাম, মানে 3টে টাইপ নিয়ে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো। একটা টাইপ হচ্ছে এরকম দেখতে, যে এ থেকে যেমন বি তৈরি হচ্ছে, বি আবার এতে ফিরে আসতে পারে, তাহলে এই টাইপের রিয়াকশনগুলোকে বলা হবে প্যারালাল অর অপোজিং রিয়াকশন, অপোজিং রিয়াকশন। আচ্ছা 2 নম্বর একটা পার্ট, সেটা হচ্ছে যে ধরো আলটিমেটলি হয়তো প্রোডাক্ট তৈরি হলো, মানে রিয়াক্ট্যান্ট এ থেকে সি প্রোডাক্ট তৈরি হয়েছে, কিন্তু এ ভায়া বি তোমার বেসিক্যালি প্রোডাক্টে যাচ্ছে, তো সেই টাইপের রিয়াকশনকে বলা হবে তোমার কনজিকিউটিভ রিয়াকশন। সরি স্যার ফার্স্ট টাইপটাকে তো আমরা রিভার্সিবল রিঅ্যাকশনও বলতে পারি। ও সরি, হ্যাঁ আমি সেটাই তো, ওইটাই ভুল হয়েছে। হ্যাঁ, প্যারালাল তো ওটা প্যারালাল না। নয়, মানে এটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। তাহলে এ থেকে বি, সেটা হচ্ছে রিভার্সিবল অর অপোজিং রিয়াকশন। আর এ থেকে বি আর বি থেকে সি হচ্ছে, মানে আমার রিয়াক্ট্যান্ট এ সেখান থেকে ফাইনালি সি প্রোডাক্টটা তৈরি হলো, তো সেই টাইপের রিয়াকশনকে বলা হবে কনজিকিউটিভ রিয়াকশন, অর এখানে সময় বলা হয় সিকোয়েন্সিয়াল রিয়াকশন। সিকোয়েন্সিয়াল রিয়াকশন। আর 3 নম্বর হচ্ছে ধরো এই প্যারালালি এ থেকে যেমন বি হতে পারে, এ থেকে তোমার সিও তৈরি হতে পারে, তো এই টাইপের রিয়াকশনকে বলা হবে তোমার প্যারালাল রিয়াকশন, অর এটাকে তুমি বলতে পারো সাইড রিয়াকশন। মানে হয়তো তুমি এক্সপেক্ট করেছিলে এ থেকে বি হোক, পাশাপাশি এ থেকে সিও হয়ে যাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে সাইড রিয়াকশন। তাহলে এই 3 রকমের কমপ্লেক্স রিয়াকশন যেটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ডিল করতে হবে, এইটা আমরা আগের দিন আলোচনা করে ফেলেছি। আজকে হচ্ছে এই কনজিকিউটিভ রিয়াকশন বা সিকোয়েন্সিয়াল রিয়াকশন, সেইটা নিয়ে কথাবার্তা হবে। তাহলে আজকে আমাদের টোটাল আলোচনাটাই কনফাইন থাকবে সকল তোমার কনজিকিউটিভ রিয়াকশন অর সিকোয়েন্সিয়াল রিয়াকশন, এইটাতে। আচ্ছা তাহলে কনজিকিউটিভ বা সিকোয়েন্সিয়াল রিয়াকশন যেটা, এটা নেচারটা কেমন দেখতে না তোমার এইরকম একটা বলছি, এ থেকে বি, বি থেকে সি, বেসিক্যালি একটা মাল্টি স্টেপ রিয়াকশন। মানে এ সরাসরি সিতে যাচ্ছে না, এ ভায়া বি সিতে যাচ্ছে। মানে এটা অনেক ক্ষেত্রেই তুমি দেখেছো, মানে ধরো তোমার মানে তুমি যে যে সমস্ত অর্গানিক রিয়াকশনসগুলোকে দেখো, তার ক্ষেত্রে তুমি যদি ধরো একদম প্রথম যে রিয়াকশনসটাকে বলা হয় SN1 রিয়াকশন, যেখানে একটা টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড সে ধরো ওয়েজ মাইনাসের সঙ্গে রিয়াক্ট করে হচ্ছে অ্যালকোহল তৈরি করছে, সেটাও তোমার বেসিক্যালি দুটো স্টেপে ঘটে। একটা স্টেপে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড সেখান থেকে সকল হ্যালাইডটা সরে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, সেটা স্টেপ 1। তার পরের স্টেপে কার্বোক্যাটায়নের সঙ্গে ওয়েজ মাইনাস যুক্ত হয়ে হচ্ছে তোমার অ্যালকোহলটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে স্টেপ 2। তাহলে এরকম প্রচুর রিয়াকশনস আছে, সেখানে তুমি দুটো স্টেপে দেখতে পাচ্ছ, বা অনেক ক্ষেত্রে বা আরো বেশি নাম্বার অফ স্টেপসে রিয়াকশনটা ঘটছে।
তাহলে এবারে তোমার ধরে নাও যে প্রথম যে স্টেপটা, সেই স্টেপটার জন্য রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, আর সেকেন্ড স্টেপটা তার রেট কনস্ট্যান্ট হচ্ছে K2। এবার আমাকে এইখান থেকে যেটা করতে হবে যে এ বি সি তাদের ইন্টিগ্রেটেড রেট লাগুলোকে বের করতে হবে, এবং এ বি সি উইথ টাইম কীরকমভাবে ইভলভ করছে সেই জিনিসটাকে দেখতে হবে। অর্থাৎ টাইমের সাথে সাথে এর কনসেন্ট্রেশন, বি এর কনসেন্ট্রেশন, সি এর কনসেন্ট্রেশন কেমন করে চেঞ্জ হচ্ছে সেটাকে দেখতে হবে, সেগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। আর এইখান থেকে যদি আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে আসে আর কি, সেইগুলোকে নিয়ে একটুখানি আলোচনা করা আর কি, মানে আরও কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আর কি, সেইগুলো এখান থেকে জাস্ট একটুখানি বুঝে নেওয়া। তাহলে এইটা হবে আজকে আমাদের টোটাল কাজ, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড বেশ কিছু এক্সাম্পলকে নিয়েও আমরা যা কথাবার্তা বলবো। আচ্ছা দেখো, আমি মানে অ্যাজ ইউজুয়াল যেমন করে করি, যে শুরুতে মানে ইনিশিয়ালি মানে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে, ধরে নাও যে এর কনসেন্ট্রেশন, সেটাকে আমি A0 বলছি, সেটা হচ্ছে স্মল a। বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন তোমার 0 ছিল, ইনিশিয়ালি বি কিছু ছিল না, ইনিশিয়ালি সিও তোমার কিছু ছিল না। আচ্ছা এবার একটা পার্টিকুলার টাইমে, অ্যাট এ টাইম টি কি হচ্ছে, ধরে নাও এর কনসেন্ট্রেশনটা, এখন আর সাফিক্স জিরোটা আমি ইউজ করছি না, এটা ধরে নাও তোমার a মাইনাস এক্স হচ্ছে। আচ্ছা বি এর কনসেন্ট্রেশন আমি বি হিসেবে লিখছি, সি এর কনসেন্ট্রেশন আমি সি হিসেবে লিখছি। এইটা মানে বিটাকে হয়তো অনেকে দেখবে হয়তো এটা এ মাইনাস এক্স, এটাকে ওয়াই বলছে, এটাকে জেড বলছি, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড এসব বলছে। আমরা এসব কিছু বলছি না, যে এর কনসেন্ট্রেশন এ মাইনাস এক্স হলো, বি এর কনসেন্ট্রেশন জাস্ট সিম্পলি বি দিয়ে লিখছি, আর সি এর কনসেন্ট্রেশন জাস্ট সিম্পলি সি দিয়ে লিখছি। আর এখানে একটা বড় কথা, সেটা হচ্ছে এই যে এ বি সি তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই। তাহলে এখানে একটা অ্যাজাম্পশনস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে যে এ বি সি তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো সব একই আর কি। তার মানে এখানে যতটা ডিসঅ্যাপিয়ার করবে বি বেসিক্যালি ততটা তৈরি হবে, বা সি ঠিক ততটা তৈরি হবে, সেরকম একটা সিচুয়েশনে। তাহলে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনে, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনে তোমার ওই রিয়াক্টাম বা প্রোডাক্টের আগে যে নাম্বারটা থাকে সেটাই হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ বি অ্যান্ড সি আর দ্য সেম। এইটা ধরে নিচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর যেটা ধরে নিচ্ছে, এই যে এ থেকে বি হওয়া আর বি থেকে সি হওয়া, এইগুলো তোমার যে কোনো অর্ডারের হতে পারতো। এ থেকে বিটা জাস্ট নেসেসারিলি ফার্স্ট অর্ডার হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। এ থেকে বি যে কোনো অর্ডারের হতে পারে, বা বি থেকে সি এটাও যে কোনো অর্ডারের হতে পারে, কিন্তু আমাদের ওই আলোচনার সুবিধের জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এ থেকে বি বা বি থেকে সি এইগুলো হওয়া হচ্ছে সবটাই ফার্স্ট অর্ডার। তাহলে বোথ স্টেপস আর ফার্স্ট অর্ডার ইন নেচার। মানে যখন আমরা ডিফারেন্সিয়াল রেট ল লিখবো, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এ থেকে বি হওয়াটাও ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে, বি থেকে সি হওয়াটাও হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে। ঠিক আছে, এইটা স্যার ফার্স্ট এর আর অল দ্যাটা কি লেখা আছে? স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ বি এন্ড সি আর দ্য সেম। ঠিক আছে, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টস অফ এ বি এন্ড সি আর দ্য সেম। হ্যাঁ ঠিক আছে। ইয়েস স্যার। এবারে দেখো, তাহলে এবারে তুমি যদি ওকে স্যার। হ্যাঁ, এবারে তুমি যদি রেট অফ দ্য রিয়াকশন বা রেট অফ ডিক্রিজ অফ কনসেন্ট্রেশন অফ এ যদি তুমি দেখো, সেটা কেমন করে লিখবে? তাহলে এবারে দেখো, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটা কি হবে? এটাকে লিখবো মাইনাস ডি এর কনসেন্ট্রেশন বাই ডিটি। এটা সমান কি না, প্রথম স্টেপের জন্য রেট কনস্ট্যান্ট যদি K1 হয়, K1 ইন্টু ওই মুহূর্তে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সেইটা। তাহলে এইটা তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে, তুমি পরের পার্টটা ভুলে যাও। তাহলে জাস্ট মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, সেটা হয়ে যাচ্ছে K1 ইন্টু ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশন, এটা। ঠিক আছে, তাহলে এবারে এইখান থেকে আমি তাকে সরাসরি করে দিচ্ছি কিরকম করে, যে এটাকে যদি তুমি লেখো এই ডি এর কনসেন্ট্রেশন বাই এর কনসেন্ট্রেশন, সেইটা হচ্ছে তোমার K1 ইন্টু ডিটি হয়ে গেল, একটা তোমার সকাল মাইনাস সাইন দিয়ে দিচ্ছ,
আচ্ছা মাইনাস সাইনটা ঠিক আছে, এখানেও দিতে পারো বা মানে আগেও দিতে পারো, সেটা একই ব্যাপার আর কি এটা। আচ্ছা এবারে আমি ইন্টিগ্রেট করছি। যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেটা, সেটাকে আমি জাস্ট A0 নাম দিয়েছিলাম। আর যখন টাইম টি তখন এর কনসেন্ট্রেশনটাকে আমি এরকম নাম দিয়েছিলাম, এইটা। আচ্ছা এইটা যখন তুমি ইয়ে করবে মানে ইন্টিগ্রেট করবে, এটা কি হবে না ln a, তার লিমিটটা হচ্ছে তোমার A0 থেকে a অবধি, সেটা হয়ে যাচ্ছে কত মাইনাস k1 ইন্টু টি হয়ে যাচ্ছে। তাহলে এবারে যদি তুমি এটা বসিয়ে দাও, তাহলে ln এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই A0 এর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে তোমার মাইনাস k1 ইন্টু টি হচ্ছে। তো সেইখান থেকে দেখো তুমি দুটো কাজ করতে পারো, একটা হচ্ছে এর কনসেন্ট্রেশনটাকে পাঠিয়ে দিতে পারো, মানে এটা যদি লগটাকে সরিয়ে দাও তাহলে ই টু দি পাওয়ার মাইনাস k1 টি হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল তোমার A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1 ইন্টু টি, বা এর কনসেন্ট্রেশনটা সেটা হয়ে যাচ্ছে মানে A0টাকে তুমি স্মল এ দিয়ে এক্সপ্রেস করেছিলাম, স্মল এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1 ইন্টু টি। তাহলে এইটা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, সেটা টাইমের সঙ্গে কেমন করে যাচ্ছে। স্মল এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টর, এইটা। তাহলে এর কনসেন্ট্রেশনটা তোমার দেখো এই টাইমের সঙ্গে এইরকম ভাবে যাচ্ছে, মানে এক্সপোনেনশিয়ালি জিনিসটাকে তোমার ডিকে করছে, এটা। আর আরেকটা যেটা আমি করতে পারতাম সেটা হচ্ছে তুমি যদি ln ধরো এই A0 বাই a এইটাকে করতে, তো সেটা বেসিক্যালি k1 ইন্টু টি হতো। অথবা কেউ যদি মনে করে log 10 বেস A0 বাই এটাকে করবে, তাহলে সেটা হচ্ছে তোমার k1 বাই 2.303 ইন্টু টি হতো। মানে এইগুলো সবই হচ্ছে তোমার এর কনসেন্ট্রেশনটা টাইমের সঙ্গে সঙ্গে কেমন করে ইভলভ করছে তুমি যেমন করে দেখতে চাইবে আর কি। তুমি প্লট যখন করবে তখন একটা প্লট নিশ্চয়ই করতে পারো যে ln A0 বাই a তাকে তুমি টি এর রেসপেক্টে প্লট করছো, অথবা log 10 বেস A0 বাই a তাকে তুমি টি এর রেসপেক্টে প্লট করছো, বা এর কনসেন্ট্রেশন তাকে তুমি টি এর রেসপেক্টে প্লট করছো। তাহলে বিভিন্ন রকমের প্লট তুমি চাইলেই করতে পারো আর কি, ঠিক আছে। মানে আমি ধরো প্রথম যে প্লটটা হয়তো করতে চাইতে পারো স্যার তুমি, হ্যাঁ বলো। স্যার একজন জয়েন করাতে বলছে। জয়েন করাতে বলছে? আচ্ছা ওই গ্রুপে একটু লিখে দিতে বলো। হ্যাঁ মানে আমি তো জয়েনটা দিদি করিয়েছে, মানে আমি ঠিক বলতে পারবো না আর কি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হুম। আসলে 6:30 মানে 6:30টার মধ্যে অবশ্যই ঢুকে যাবে। হুম, ঠিক আছে, কারণ ওই ক্লাসে তো ভিডিও টিডিও হয়, তো এখানে মাঝে মানে বেরিয়ে গিয়ে জয়েন করানো খুব কঠিন আর কি। স্যার ও বলছে 6:35 থেকে ওয়েট করতে। 6:35 থেকে ওয়েট করলে কি করে হবে? আমি তো শুরুই করলাম কত পরে, 6:35 থেকে ওয়েট করলে তো হওয়ার কথা নয়। যাকে একজন মানে জয়েন করাতে বলছে। হুম সেটা হুম। দেখো মানে বলেছি হয়ে যাবে হয়তো। তাহলে দেখো তুমি অনেক রকমের ছবি আঁকতে পারো। তাহলে এই যে প্রথম ইকুয়েশনটাকে যদি তুমি ছবিতে দেখাও, তাহলে ln A0 বাই এর কনসেন্ট্রেশন, এই যে জিনিসটা যদি টাইমের রেসপেক্টে প্লট করো তুমি, তাহলে একটা স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইনের স্লোপটা হবে কি জাস্ট সিম্পলি k1, এটা এটা। আচ্ছা আবার কেউ চাইলে log 10 বেস A0 বাই a এইটা, তাকে যদি টি এর রেসপেক্টে প্লট করো, এটা log 10 বেস, ওই একই রকম একটা স্ট্রেট লাইন হলো পাসিং টু দ্য অরিজিন, যার স্লোপটা হয়ে গেল k1 বাই 2.303। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে এরকম ছবি পাবে, এই ইকুয়েশনটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে এরকম ছবি পাবে। আর যে ছবিটা এই পার্টিকুলার কাছে খুব পপুলার হবে, সেটা আমরা পরে যখন এ বি সি তিনজনের কনসেন্ট্রেশনকে একই প্লটে আঁকবো তখন তুমি আরো পরিষ্কার বুঝতে পারবে। এখন জাস্ট এর কনসেন্ট্রেশন উইথ টাইম কেমন করে যাচ্ছে এইটুকু আমি শুধু বলে দিই। দেখো এই যে ইকুয়েশনটা,
এই ইকুয়েশনটাকে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তাহলে যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন যে এর কনসেন্ট্রেশনটা ছিল সেটা হচ্ছে স্মল এ এটা, আর তারপরে সেটা কি হচ্ছে উইথ টাইম ওটা এক্সপোনেনশিয়ালি তোমার ডিকে করছে। তাহলে এখানে এই কনসেন্ট্রেশন প্রোফাইলটা হচ্ছে এরকম দেখতে হবে। তাহলে একটা কনজিকিউটিভ রিঅ্যাকশনের জন্য জাস্ট মানে এটা যে ডিসঅ্যাপিয়ার করছে সেই এ ডিসঅ্যাপিয়ার করাটা একদম ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে যেমন হয়, মানে জাস্ট সিঙ্গেল রিঅ্যাকটান এ থেকে প্রোডাক্ট হচ্ছে, তার জন্য তুমি যেমন করে লিখেছিলে এখানে কিন্তু এক্স্যাক্টলি সেই রকম ভাবে হচ্ছে, যেখানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন টাইমের সঙ্গে সঙ্গে হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে দেখো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ সেই যে পার্টটা, সেই পার্টটা কিন্তু আমরা জাস্ট এখান থেকে বুঝে নিতে পারলাম। ঠিক আছে, এইটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এইটাকে লিখে নিয়ে সেইখান থেকে তার ইন্টিগ্রেটেড রেট লটাকে করা এবং ইন্টিগ্রেটেড রেট লটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, সেটাকে দেখতে পাওয়া গেল। ঠিক আছে, তো এটা বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছি সেটা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। এটা টিতে টাচ করবে লাইনটা? না, টিকে টাচ করবে না, ওই জন্য আমি ওই দেখো ওই প্রায় টাচ করছে না এরকম করে লিখেছি আর কি, মানে অ্যাসিম্পটোটিক্যালি যাচ্ছে, এরকম অ্যাসিম্পটোটিক্যালি যাচ্ছে। এবারে কথাটা হচ্ছে এইটা গ্রাফে তুমি বোঝাতে পারবে না যে ওটা টাচ করছে কি করছে না, তোমার খোঁচা হয়ে সরাসরি ধাক্কা মেরে টাচ করলো সেরকম নয়, কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি টাচ করছে। অ্যাসিম্পটোটিক্যালি টাচ করছে মানে যখন টি টেন্ডস টু ইনফিনিটি হবে তখন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা হচ্ছে হ্যাঁ খুব কাছাকাছি যাবে। এবারে প্রবলেম যেটা হচ্ছে আমি ওই তোমাকে মানে একদিন বলেছিলাম যে ধরো তুমি তো বলছো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, সেটাকে তোমার 0 হয়। এবারে তুমি এক কাজ করো, ই টু দি পাওয়ার -1, ই টু দি পাওয়ার -2, ই টু দি পাওয়ার -3, ই টু দি পাওয়ার -4 এইরকম ভাবে তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো। তুমি দেখো যে ওই ই টু দি পাওয়ার -5, 6 ইত্যাদি যখনই হবে না তখন জিনিসের ভ্যালুটা এত এত ছোট হয়ে যাবে যে আমি যদি মনে করি যে হ্যাঁ যদি আমি ওয়াই অ্যাক্সিসের টোটাল স্প্যানটাকে আমি 1 ধরি, তার রেসপেক্টে ই টু দি পাওয়ার -5 বা ই টু দি পাওয়ার -6 বা ই টু দি পাওয়ার -10 সেটা এত ছোট হয়ে যাবে, সেইটা তোমার গ্রাফে দেখাতে গেলে সেটা কারণ তাকে 0 হিসেবেই দেখাতে হবে। কারণ আমি একই গ্রাফে তো ধরো লেটস আমি এই মানে এটাকে প্লট করছি, আবার সেই প্লটই হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কেটিটাকে প্লট করছি, তাহলে টাইমটা মোটামুটিভাবে একটু বেশি হয়ে গেলেই হচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্টটা কমে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে সেটা মনে হবে তোমার অ্যাজিভ যেন 0 হয়ে গেছে। ঠিক আছে, এটা আচ্ছা কারো মাইক্রোফোন অন রয়ে গেছে নাকি? যাদের মাইক্রোফোন অন হয়ে গেছে অফ করে দে। আচ্ছা চল, আচ্ছা এবারে নেক্সট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যে বি এর কনসেন্ট্রেশনটা সেইটা কেমন করে কি যাচ্ছে সেটা একটুখানি দেখতে চাইছি আর কি। তার রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ বি সেইটা এবার আমি দেখতে চাইছি। রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ বি, রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ বি সেইটা এবার আমি দেখতে চাইছি। আচ্ছা দেখো রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ বি হচ্ছে ডিবি বাই ডিটি। আমার রিয়াকশনটা ছিল কিরকম দেখতে না, এ থেকে যেমন বি হয়েছিল, বি থেকে তোমার সি হয়েছিল ভায়া রেট কনস্ট্যান্ট K1 আর ভায়া রেট কনস্ট্যান্ট K2। তাহলে বিটা দেখো তৈরি হচ্ছে এ থেকে, তাহলে বি যদি এ থেকে তৈরি হয় তার রেট অফ ফরমেশন অফ বি ফ্রম এ সেটাকে আমি কেমন করে লিখবো, K1 ইন্টু এর কনসেন্ট্রেশন, মানে যে রেটে এ ডিসঅ্যাপিয়ার করেছিল সেই রেটেই তোমার বি এখানে তৈরি হলো, কিন্তু আনফর্চুনেটলি বি তৈরি হয়ে যাওয়ার পর আর থেমে থাকছে না। মানে যদি এরকম সিচুয়েশন হতো যে এ থেকে সরাসরি বি হলো এইদিকে কিছু নেই, তাহলে তুমি যা ডি বি বাই ডিটিটাকে K1 ইন্টু এ লিখে দিতে পারতে, কিন্তু আনফর্চুনেটলি এখানে বি কিন্তু আবার ডিসঅ্যাপিয়ার করেছে, অর্থাৎ ডিসঅ্যাপিয়ার করেছে বলে বি এর কনসেন্ট্রেশনটা ভায়া রেট কনস্ট্যান্ট K2 গ্যাস কমে যাবে। সেটা কি দিয়ে কমবে না K2 ইন্টু বি দিয়ে কমবে। তাহলে বি ডিসঅ্যাপিয়ার করে কি রেট দিয়ে, তাহলে K2 ইন্টু বি এর কনসেন্ট্রেশন দিয়ে। তার মানে দেখো যেটা দাঁড়াচ্ছে কি ডিবি বাই ডিটি এই K1 এ মাইনাস K2 ইন্টু বি। K1 এটা হচ্ছে তোমার বি এর কনসেন্ট্রেশন ফ্রম এ কেমন করে বাড়ছে, আর K2 বিটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশন ফ্রম বি কেমন করে কমছে। তাহলে আলটিমেটলি ডিবি বাই ডিটি থেকে লিখতে হবে K1 এ মাইনাস K2 ইন্টু বি। তাহলে এই স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এবারে আমি এইখান থেকে আরেকবার একটু বলবেন। হ্যাঁ এই যে দেখো এইখানে এই যে ডিবি বাই ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ বি উইথ টাইম তুমি দেখছো, সেখানে কি দেখতে পাচ্ছ যা এই K1 এ তোমায় বলে দিচ্ছে যে বিটা এ থেকে বাড়ছে, তাহলে বিটা এ থেকে কি রকম ভাবে বাড়লো সেটা হচ্ছে K1 এ দিয়ে ঠিক হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম কিন্তু বি ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, মানে বিটা ভেঙে গিয়ে সিতে চলে যাচ্ছে,
তাহলে বিটা ভাঙছে যে রেটটা দিয়ে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি কে টু ইন্টু বি। তাহলে কে ওয়ান এ এই টার্মটা সেটা বি এর কনসেন্ট্রেশন বাড়াতে চায়, কে টু বি সে হচ্ছে তোমার বেসিক্যালি বি এর কনসেন্ট্রেশন কমাতে চায়, সেই জন্য বেসিক্যালি একটা মাইনাস সাইন এখানে রয়ে গেল। ঠিক আছে, এটা ব্যাপারটা। ঠিক আছে তো? আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, এবারে এইটাকে দেখো তুমি ইন্টিগ্রেট যখন করবে তাহলে আমি এইভাবে জিনিসটাকে লিখছি, ডিবি বাই ডিটি প্লাস কে টু ইন্টু বি, সেটা হয়ে গেল কে ওয়ান ইন্টু এ। এটা কত? এটা ছিল হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান ইন্টু টি। মানে আগের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে যদি তুমি ধরো একটা 1 নম্বর ইকুয়েশন বলো, তো 1 নম্বর ইকুয়েশনে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে এর কনসেন্ট্রেশনটা হচ্ছে স্মল এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি ছিল। তাহলে এখানে আমি জাস্ট এই যে কে ওয়ান এ সেটাকে লিখে ফেললাম কে ওয়ান এ ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি, আর এইটা যেমন আছে ডিবি বাই ডিটি প্লাস কে টু ইন্টু বি এইটা। আচ্ছা, এবারে এই ধরনের যদি কোনো একটা ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনের সলিউশনটা কেমন করে করতে হয়? আচ্ছা, তোমরা ওই মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে কোনো টার্ম শুনেছো কিনা আমি জানি না, যখন 11-12 অঙ্ক করেছে তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে কোনো টার্ম শুনেছিলে? শুনেছি ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ধরনের ইকুয়েশন সলভ করতে গেলে তোমাকে সকালে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, এই সিস্টেমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটাকে অনেক সময় আইএফ বলা হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিছুই না, এটা ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল এইখানে যে কোফিসিয়েন্টটা আছে কে টু ইন্টু ডিটি, এইটা হয় তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এবং সেটা হচ্ছে জাস্ট ই টু দি পাওয়ার কে টু ইন্টু টি এইটা। এবারে তুমি কি করবে, এই পুরো ইকুয়েশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবে। হ্যাঁ, তাহলে এই পুরো ইকুয়েশনটাকে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেবে। আর না হলে জাস্ট বাই ইন্সপেকশন তুমি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে ধরো কিচ্ছু বোঝো না, ধরো তোমাকে এই ইন্টিগ্রেশনটাকে করতে হবে, তুমি জাস্ট বললে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই ই টু দি পাওয়ার কে টু টি, তাহলে জাস্ট আমি বলে দিলাম সেটাই ভালো। হ্যাঁ, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই কে টু ইন্টু টি কি হবে তাহলে? তাহলে সরি, ই টু দি পাওয়ার কে টু ইন্টু টি, তাহলে কি হলো? তাহলে ই টু দি পাওয়ার কে টু ইন্টু টি ডিবি বাই ডিটি প্লাস কে টু বি ইন্টু ই টু দি পাওয়ার কে টু ইন্টু টি ইকুয়াল টু কে ওয়ান এ ই টু দি পাওয়ার, এটা হবে কত? কে টু মাইনাস কে ওয়ান ইন্টু টি, মানে ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি ছিল, তার সঙ্গে ই টু দি পাওয়ার কে টু টি গুণ করে দিলে সেটা এইটা দাঁড়িয়ে গেল এরকম। আচ্ছা, এবার একটা মজার ব্যাপার দেখো, দেখো তো এই জিনিসটাকে, এই বাঁদিকের জিনিসটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো। দেখো, ধরো তুমি এইরকম ভাবে তুমি লিখতে পারছো, এই বাঁদিকের জিনিসটাকে দেখো তুমি সরাসরি হচ্ছে এই রকম ভাবে লিখতে পারছো। তুমি খেয়াল করো, মানে তোমার যদি মনে হয় যে ঠিক বলছি কি বলছি না, তুমি এটাকে একটা করে দেখে নাও না। ওটাই হবে। হ্যাঁ, বি ই টু দি পাওয়ার কে টু ইন্টু টি। তো তাহলে এবারে ডেরিভেটিভ বাই পার্টস করো। তাহলে কি করবে, তুমি প্রথমে বিটাকে কনস্ট্যান্ট রাখো, আর এই পার্টটার যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এটা কে টু একটা হবে ইন্টু ই টু দি পাওয়ার কে টু টি হবে, আর প্লাস তুমি এই ই টু দি পাওয়ার কে টু টিকে কনস্ট্যান্ট রাখো করে বি এর বি এর কে ডেরিভেটিভ করে টি এর রেসপেক্টে ডিবি বাই ডিটি হবে। দেখো এই যেটা তুমি পেলে, এই যে টার্মটা সেটা হচ্ছে প্রথমের টার্মটা, আর এই যে টার্মটা সেটা হচ্ছে দেখো তোমার সেকেন্ড টার্মটা এটা। তার মানে এই দুটো যোগফলকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল কত? কে ওয়ান এ ইন্টু ই টু দি পাওয়ার কে টু মাইনাস কে ওয়ান ইন্টু টি, এরকম ভাবে লেখা হবে। আচ্ছা, এবারে আমি এই ডিটিটাকে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে ডি বি এর কনসেন্ট্রেশন ই টু দি পাওয়ার কে টু ইন্টু টি, সেটা হয়ে যাচ্ছে কে ওয়ান এ ই টু দি পাওয়ার কে টু মাইনাস কে ওয়ান ইন্টু টি ইন্টু তোমার বেসিক্যালি ডিটি এইটা। ঠিক আছে, তাহলে এরকম একটা জায়গা তুমি ধরো পৌঁছালে। আচ্ছা, এবার এই পার্টটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, এর আগে যত রকমের ইন্টিগ্রেশন আমি করেছিলাম
সেই ইন্টিগ্রেশনগুলো কিন্তু তুমি কি করেছিলে না একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন করেছিলে। ডেফিনাইট ইন্টিগ্রেশন করেছিলাম মানে হচ্ছে এদিকে ডান দিকে টি যখন তোমার 0 তখন বাঁ দিকে কনসেন্ট্রেশন কত তুমি লিখেছিলে, আর যখন টাইম টি ইকুয়াল টু টি তখন বাঁ দিকে কনসেন্ট্রেশন কত তুমি সেটা লিখছো। যেমন এই ইকুয়েশনেই তুমি দেখো লিখেছো, যখন তুমি এই ইন্টিগ্রেশনটাকে করছো সেটা ডেফিনাইট ইন্টিগ্রেশন, যখন টাইমটা 0 তখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা A0, যখন টাইমটা টি তখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন A, সেই মতো করে ইন্টিগ্রেশনটাকে করে দিচ্ছ। কিন্তু এই পার্টিকুলার কেসে ডেফিনাইট ইন্টিগ্রেশন করার একটু সমস্যা আছে। কি সমস্যা আছে না দেখো এইখানে যে আর্গুমেন্টটা, এইখানে কিন্তু কনসেন্ট্রেশন আছে আবার টাইমও আছে। তাহলে এখানে তো ভেরিয়েবলটা শুধু কনসেন্ট্রেশন নয়, এখানে ভেরিয়েবল হচ্ছে কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই টাইম। ঠিক আছে, তার ডান দিকে না শুধুমাত্র টাইমের ফাংশন, তুমি তার লিমিটটা প্রপারলি বসাতে পারলো যে ইনিশিয়াল টাইমটা কি ফাইনাল টাইমটা কি, কিন্তু বাঁদিকে তুমি ইনিশিয়াল কনসেন্ট্রেশনকে ফাইনাল কনসেন্ট্রেশনকে সেইটুকু বললে তো চলবে না। তোমার কি করতে হচ্ছে, তোমার বেসিক্যালি ওই দেখো এখানে যখন ডেফিনাইট ইন্টিগ্রেশন করবে তোমাকে এই পুরো জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে হবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা। মানে করতে পারো, করতে অসুবিধা কিছু নেই, তখন কিন্তু তোমাকে ওই এই লিমিটটাকে প্রপারলি চুজ করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, মানে তোমার যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন এই পুরো জিনিসটা জাস্ট সিম্পলি B0 হবে, মানে বিটা হয়ে গেল B0, আর এই ই টু দি পাওয়ার মানে B0টা অবশ্য আমি 0 ধরে নিয়েছিলাম, আর ই টু দি পাওয়ার K2T হবে 1, তাহলে শুরুটাকে তুমি 0ই ধরতে পারবে, আর যখন টাইমটা T তখন কিন্তু এটা ধরতে হবে B ই টু দি পাওয়ার K2T, এটা তোমার ধরতে হবে। তাহলে আমি সেই ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি তার বদলে আরেকটা অল্টারনেটিভ রাস্তা হচ্ছে এটাকে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন হিসেবে দেখা এবং তোমাকে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন রেখে দেওয়া। তাহলে জাস্ট আমি যদি ইন্টিগ্রেশনটাকে করে দিই তাহলে কি হবে, আমি কোনো লিমিট বসাচ্ছি না, লিমিট না বসালে এইটা হয়ে গেল বাঁদিকে B ই টু দি পাওয়ার K2 ইন্টু T, এটা হলো মানে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন আমি করছি এইটা, তাহলে B ই টু দি পাওয়ার K2T, আর এইটা হয়ে গেল দেখো তুমি যদি ইন্টিগ্রেটটাকে করে ফেলো K1A ই টু দি পাওয়ার K2 মাইনাস K1 ইন্টু T, নিচে তোমার ডিনোমিনেটরে আসবে কত K2 মাইনাস K1 এইটা, আর তার সঙ্গে একটা তুমি I লিখছো, যেখানে আইটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তাহলে যেখানে হোয়ার I ইজ দ্য I বা C তোমরা কোনটা লিখতে অভ্যস্ত আর কি সেটা লিখবে, আইটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, হোয়ার I ইজ দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, আর এবার এই ধরনের প্রবলেমগুলো তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে হচ্ছে যে শুরুতে মানে এটা তো দেখো যখন তুমি ইন্টিগ্রেশনটাকে করবে তখন তো একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসাটা খুব স্বাভাবিক, কারণ একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি সলভ করছো। এবার সেই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের ভ্যালুটা তোমাকে বের করে নিতে হয় ইনিশিয়াল কন্ডিশন থেকে, অর্থাৎ ইনিশিয়ালি তোমাকে কিছু একটা বলে দেবে, সেইখান থেকে তোমাকে এটাকে বের করে নিতে হয়। তাহলে এবারে কি তোমার ইনিশিয়াল কন্ডিশনটা কি না, তোমাকে বলে দেওয়া আছে given when t equal to 0 then স্যার b আগের এর কনসেন্ট্রেশন, হ্যাঁ b এর কনসেন্ট্রেশন B0 সেটা বেসিক্যালি তোমার 0। হ্যাঁ দেখো ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে আমার ইনিশিয়াল কন্ডিশনটা কি না, যখন t equal to 0 তখন b এর কনসেন্ট্রেশন এই B0 সেটা হচ্ছে তোমার 0, এটা। তা যদি হয় তাহলে দেখো, তাহলে দেন আইটা আমি কি লিখবো, আইটা দেখো এইখানে যখন এটা হলো তোমার যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন বি এর কনসেন্ট্রেশন 0, মানে এই পার্টটা পুরো 0 হয়ে গেল, আর এইটা তুমি বাঁদিকে পাঠিয়ে দাও, বাঁদিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাচ্ছে মাইনাস K1A বাই K2 মাইনাস K1 হলো, আর কি লাগবে, আর হচ্ছে এই টি এর জায়গায় 0 বসাবো, আর ই টু দি পাওয়ার 0 মানে জাস্ট 1 হয়ে গেছে, অর্থাৎ আইটা জাস্ট সিম্পলি এটা দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস K1, এটা হচ্ছে তোমার আইটা হচ্ছে তোমার সকল, হ্যাঁ তোমার করলে মাইনাস K1A বাই K2 মাইনাস K1, এটা তোমার দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, তা যদি হয় তাহলে দেখো, তাহলে নাও b ই টু দি পাওয়ার K2T সেটা কি হয়ে গেল, তাহলে K1A ইন্টু K2 মাইনাস K1 ই টু দি পাওয়ার
K2 মাইনাস K1 ইন্টু টি ছিল, আর মাইনাস K1A বাই K2 মাইনাস K1 হয়ে গেল। এটা ঠিক আছে? তাহলে এই যে তোমার এই ইকুয়েশনে এবার আমি আই এর জায়গায় ওই ভ্যালুটাকে বসিয়ে দিলাম। তাহলে আই এর জায়গায় ওটাকে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে? এটা তোমার ই টু দি পাওয়ার মাইনাস মানে মাইনাস K1A বাই K2 মাইনাস K1 এটা হয়ে যাচ্ছে। তাহলে এবারে এক কাজ করো, এইখান থেকে এই ই টু দি পাওয়ার K2T দিয়ে পুরোটাকে ভাগ করে দাও। ভাগ করে দিলে কি দাঁড়াচ্ছে? এটা না K1A বাই K2 মাইনাস K1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস K1T হলো, মাইনাস K1A বাই K2 মাইনাস K1 ই টু দি পাওয়ার মাইনাস K2T হলো। তাহলে জাস্ট বি এর কনসেন্ট্রেশনটা হচ্ছে তোমার K1A বাই K2 মাইনাস K1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস K1T মাইনাস আবার K1A K2 মাইনাস K1 ই টু দি পাওয়ার মাইনাস K2T। এইটা এই হচ্ছে তোমার বি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা। মানে এখানে তুমি চাইলে K1 এটাকে কমন নিয়ে নিতে পারো আর কি, মানে চাইলে মানে এটাকে হয়তো তোমার সুবিধার জন্য K1A বাই K2 মাইনাস K1টা তুমি কমন নিয়ে নিতে পারো। কমন নিয়ে নিলে এটা ই টু দি পাওয়ার মাইনাস K1T মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K2T এরকম দেখতে তোমার ছবিটা হলো, মানে এক্সপ্রেশনটা হলো বি এর কনসেন্ট্রেশনটা। দেখো অঙ্কটা পরিষ্কার, যে অঙ্কটা আমি করলাম সেই অঙ্কটা কি পরিষ্কার হয়েছে? কোথাও কোনো অসুবিধা আছে? Yes, sir. তাহলে এই হচ্ছে তোমার বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল। সেটা ধরো তুমি এই মানে এই যে কোনো একটা স্যার। ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন লিখে দাও। হ্যাঁ বলো বলো। বলছি যে ওই আইটা কি করে বার করলেন একটু বলবেন না আরেকবার? আইটা হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে না, এই যে লাস্ট ইকুয়েশনটা এই পাতায়, এবার এইখানে তুমি জাস্ট যখন টাইম t ইকুয়াল টু 0 তখন বি এর কনসেন্ট্রেশনটা হচ্ছে 0 হয়, সেটা বসিয়ে দাও। তাহলে দেখো, তাহলে এই ইকুয়েশনে বিটাকে তুমি 0 করলে, এই টাইমটাকে তুমি 0 করলে, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 হয়ে গেল, তাহলে বাঁ দিকটা পুরোটাই 0 হয়ে গেল। আচ্ছা ডান দিকে দেখো K1A যেমন আছে আছে। আচ্ছা ই টু দি পাওয়ার K2 মাইনাস K1 ইন্টু টি, টি এর জায়গায় 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল। তাহলে এই প্রথম টার্মটা হয়ে গেল কত? K1A বাই K2 মাইনাস K1 প্লাস আই। তাহলে K1A বাই K2 মাইনাস K1 প্লাস 1, এইটা তোমার বেসিক্যালি 0 হয়েছে। তাহলে আইটা কত হবে? মাইনাস K1A বাই K2 মাইনাস K1। ঠিক আছে? সেটা আমি এখানে হ্যাঁ স্যার, ঠিক করেছি। আছে। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, এবারে কথা হচ্ছে যে এই যে তোমার দুটো টার্ম আছে, এই প্রথম টার্মটা তো ঠিক আছে K1A বাই K2 মাইনাস K1, এটা তার কনস্ট্যান্ট হিসেবে তুমি ভেবে নাও। তাহলে এই যে ভেতরে যে দুটো টার্ম রইলো, দেখো যত সময় এগোবে তখন ই টু দি পাওয়ার মাইনাস K1T এই টার্মটা কমতে চায়। তাহলে যত সময় এগোবে ই টু দি পাওয়ার মাইনাস K1T এই টার্মটা কমতে চায়, আবার ই টু দি পাওয়ার মাইনাস K2T এই টার্মটাও কমতে চায়। কিন্তু ডিফারেন্সটা কি হবে? এই ডিফারেন্সটা কি হবে সেটা হচ্ছে মজা। এই ডিফারেন্সটা হচ্ছে তুমি দেখবে যে প্রথমে হচ্ছে, মানে আমি যদি এই রকম করে ভাবি ব্যাপারটাকে, তাহলে সবচেয়ে ভালো যে এইখান থেকে দেখো যে এ থেকে বি হচ্ছে, বি থেকে সি তৈরি হচ্ছে। তাহলে যখন শুরুর দিকে বি তো কিছু ছিল না, শুধুমাত্র এ ছিল, তা শুরুর দিকে তোমার বি তোমার তৈরি হবে ফ্রম এ বাই রেট কনস্ট্যান্ট K1। আর পরের দিকে কি হচ্ছে না, পরের দিকে তোমার দেখো তোমার বেসিক্যালি বিটা ডিসঅ্যাপিয়ার করতে থাকবে। তার মানে একদম শুরুর দিকে বি এর কনসেন্ট্রেশন যেহেতু কম আছে, তাহলে বি থেকে সি চলে যাওয়ার রেটটা কম। তখন কি হবে না, এ থেকে বি জাস্ট তৈরি হবে, অর্থাৎ বিটা জমতে থাকবে, বি এর কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। এবারে কিছুক্ষণ পরে যখন বি এর কনসেন্ট্রেশনটা যথেষ্ট বেশি হয়ে গেছে আর এর কনসেন্ট্রেশনটা বেশ কমে গেছে, তখন এ থেকে বিটা হচ্ছে অনেক স্লোয়ার রেটে তৈরি হবে। তার বদলে বরং বি থেকে সি অনেক ফাস্টার রেটে ভেঙে যাবে, অর্থাৎ তখন বি এর কনসেন্ট্রেশনটা কমতে থাকবে। তার মানে এই যে ছবিটাকে, মানে এই যে ইকুয়েশনটাকে যখন তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাইবে, তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার সময় কিন্তু তোমাকে কতগুলি জিনিস মাথায় রাখতে হচ্ছে। সেটা হচ্ছে এই যে এইখানে কিন্তু দুটো টার্ম আছে, ই টু দি পাওয়ার মাইনাস K1T একটা টার্ম আছে, আর একটা ই টু দি পাওয়ার মাইনাস K2T একটা টার্ম আছে। এবারে তোমার ওই মানে এইখান থেকে অ্যাকচুয়ালি বোঝা তোমার একটু ডিফিকাল্ট যে বি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা কেমন হবে। তো সেটা বোঝার জন্য আমি জাস্ট একটু আগে থেকে আমার ইনটিউশন ব্যবহার করি। এই তো তোমার করসপন্ডিং রিয়াকশনটা, এইখানে রেট কনস্ট্যান্টটা K1, এখানে রেট কনস্ট্যান্টটা K2। তাহলে দেখো যে শুরুর দিকে
in the initial range of time কি হবে B will be formed in faster rate বিটা ফাস্টার রেটে তৈরি হবে B will be formed in faster rate from A কারণটা কি না শুরুতে হচ্ছে এর কনসেন্ট্রেশন বেশি আছে এইটা তাহলে হেন্স concentration of B must increase প্রথম দিকে হচ্ছে তোমার বি এর কনসেন্ট্রেশনটা সাথে বাড়বে কারণ বি থেকে সি চলে যাওয়ার রেটটা খুব কম কারণ বি থেকে সি চলে যাওয়াটা রেটটা কি না কে টু ইন্টু বি এর কনসেন্ট্রেশন শুরুতে তো বি প্রায় ছিলই না তাহলে বি ভাঙছে কম কিন্তু এ থেকে বি তৈরি হচ্ছে বেশি শুরুর দিকে হচ্ছে বি এর কনসেন্ট্রেশনটা তোমার সকাল বাড়বে আচ্ছা এবার উল্টো দিকে নিয়ার দ্য এন্ড অফ দ্য রিয়াকশনের শেষের দিকটা করে নিয়ার দ্য এন্ড অফ দ্য রিয়াকশন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি ইনটু সি সেটা তখন কিন্তু তখন বেড়ে যাবে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি ইনটু সি ইনক্রিজেস মানে শেষের দিকে এ আর নেই মানে শেষের দিকে কি হবে এর কনসেন্ট্রেশনটা অনেক কমে গেছে সেখানে এ থেকে বি তৈরি হওয়াটা যেটা বেসিক্যালি কে ওয়ান ইন্টু ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশন সেটা অনেক কমে গেল কিন্তু বি এর কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে গিয়েছিল বলে বি তখন কিন্তু অনেক ফাস্টার রেটে তোমার বেসিক্যালি সিতে ডিসঅ্যাপিয়ার করতে পারবে এবং তার জন্য কি হবে না বেসিক্যালি তোমার এর জন্য মানে হেন্স কনসেন্ট্রেশন অফ বি মাস্ট ডিক্রিজ এটা বোঝার চেষ্টা করো যে শুরুর দিকে কিন্তু এ থেকে বি ফাস্টার রেটে তৈরি হবে দেন বি থেকে সি ভেঙে যাওয়াটা সেখানে বিটা কিন্তু জমবে আর শেষের দিকে মানে যখন রিয়াকশন প্রায় শেষের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু এ থেকে বি তৈরি হওয়ার রেটটা অনেক কমে গেছে কিন্তু বিটা ভেঙে যাচ্ছে অনেক ফাস্টার রেটে সেইখানে কি হবে বি এর কনসেন্ট্রেশনটা তোমার কমতে থাকবে তাহলে এই লজিকটা পরিষ্কার তোমার কাছে লজিকটা পরিষ্কার মানে ব্যাপারটা কিরকম দেখো এই ধরো তোমরা যারা এই একদম একটু তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে ধরো একদম শুরুর দিকে যারা ওই ইঞ্জিনিয়ার হয় না তারা খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায় তাহলে 21-22 বছর বয়সে সে চাকরি পেয়ে গেল আচ্ছা চাকরি যখন পেয়ে গেল তখন কি হচ্ছে তার তো সেইভাবে কোনো দায়িত্ব নেই তার বাবা তখন ধরো রিটায়ার করেননি বাবা নিজেও রোজগার করে বাবা সংসার চালিয়ে দিচ্ছে তারপর তুমি বিয়ে থাকা কিচ্ছু করোনি হ্যাঁ তোমার বউ ছেলে মেয়েকে খাওয়াতে হচ্ছে তার জন্য তোমার খরচপত্র হচ্ছে কিন্তু তুমি বেশ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছো তোমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে তারপরে তুমি কি হচ্ছে অঢেল টাকা রোজগার করছো হ্যাঁ অর্থাৎ তোমার টাকাটা প্রচন্ড জমছে কিন্তু টাকাটা খরচ হচ্ছে না তোমার বাবা তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছে না তোমার বউ তোমার কাছ থেকে তোমার বউ নেয় সেখানে কিছু এক্সপেক্ট করছে না তোমার ছেলে মেয়েও নিশ্চয়ই নেই বউ নেই বলে হ্যাঁ সেই জন্য সেও কিছু এক্সপেক্ট করছে না তা তুমি কি হচ্ছে টাকাটা জমছে মানে তোমার ওই সামান্য নিজের খরচ কিন্তু রোজগারটা অনেক বেশি আর এবারে শেষের দিকে কি হচ্ছে তোমার জীবনের শেষের দিকে তোমার চাকরি চলে গেছে তুমি সামান্য টাকা হয়তো পেনশন পাও বা জমানো টাকা থেকে তুমি সুদ পাও ঠিক আছে তাহলে তোমার কি হচ্ছে টাকা আসছে কম কিন্তু তখন খরচ অনেক বেশি ঠিক আছে তোমার বাবা মা যদি বেঁচে থাকেন তাদের অনেক বয়স হয়ে গেছে তাদের চিকিৎসা খরচ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বউয়ের বিউটি পার্লারে যাওয়ার খরচ হ্যাঁ প্রচুর খরচ তোমার তখন বেড়ে গেছে তখন কি হবে তোমার জমানো টাকা আস্তে আস্তে কমতে থাকবে আর কি ঠিক আছে এবং দিনের শেষে দেখবে তুমি যখন মানে ইহলোক ছাড়বে তোমার কাছে আর কিছুই থাকবে না ঠিক আছে তাহলে এই সিচুয়েশনটা হচ্ছে তোমার সকালে ইন্টারমিডিয়েট বা বি তার হচ্ছে তাহলে এইটা যদি হয় তাহলে তুমি জাস্ট এক্সপেক্ট করতে পারো যদি বি এর কনসেন্ট্রেশন উইথ টাইম তুমি প্লট করো দেখো শুরুর দিকে যদি এরকম শুধুমাত্র হতো ধরো এ থেকে শুধুমাত্র বি তৈরি হচ্ছে এই পরের পার্টটা নেই তাহলে কি হয় না এইটা হচ্ছে তোমার এইরকম করে বাড়তে থাকে মনে আছে নিশ্চয়ই মানে এ থেকে বি যদি হতো আমি একটু তোমাকে এঁকে দিই তাহলে বুঝতে পারবে আমি ওই যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স যদি ওবে করে
সেকেন্ড। মানে যদি শুধুমাত্র এ থেকে বি হতো, তার ছবি তুমি কেমন করে এঁকেছিলে একটু খেয়াল করো। এখানে এ অর বি যখন তুমি প্লট করছো, এটা হচ্ছে স্মল এ, এর কনসেন্ট্রেশনটা এইরকম ভাবে কমেছিল, আর বি এর কনসেন্ট্রেশনটা এইরকম ভাবে বেড়েছিল। মনে পড়ছে? এটা হচ্ছে তোমার যদি এ থেকে বি শুধুমাত্র এই রিয়াকশনটা তুমি কনসিডার করো, তাহলে প্রথম দিকে তো শুধুমাত্র এ থেকে বি হচ্ছে, বি থেকে সি প্রায় হচ্ছে না। তাহলে প্রথম দিকে কি হবে না, বি এর কনসেন্ট্রেশন এইরকম ভাবে বাড়ার চেষ্টা করবে, এই যে বি যেমন করে বেড়েছে এরকম ভাবে বাড়ার চেষ্টা করবে। কিন্তু তারপরে যখন তোমার এই এ থেকে বি এই এই সি তে যাওয়াটা যখন তোমার আবার আসতে আরম্ভ করলো, তখন কি হচ্ছে না, তখন আবার এই জিনিসটা বি থেকে সি চলে যাওয়াটা সেইটা কিন্তু তোমার আবার দেখো এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। যেমন এই এটা যেমন করে এক্সপোনেনশিয়ালি ডিকে করে, বি থেকে সিটা তোমার বেসিক্যালি এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। ওই জন্য শেষের দিকটা ওই যেমন করে এখানে এ ডিকে করে সেই রকম দেখতে, আর প্রথম দিকটা যেমন করে বি তৈরি হয় সেরকম ভাবে দেখতে। তাহলে বি এর কনসেন্ট্রেশন ভার্সেস টাইম যদি তুমি প্লট করো, তো এরকম একটা তুমি প্রোফাইল পাবে। তো ছবিটা কেন এরকম হবে তুমি কোয়ালিটেটিভলি বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। আচ্ছা, এবং এবং এখান থেকে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে একটা স্যার পার্টিকুলার বি এর টাইম। কনসেন্ট্রেশন হ্যাঁ, গ্রাফটা আরেকবার এক্সপ্লেন করবেন? ওই তো শুরুর দিকে এ থেকে যা শুধুমাত্র বি তৈরি হয়েছে করে বি এর কনসেন্ট্রেশনটা বাড়ছে, আর শেষের দিকে হচ্ছে বি ডিসঅ্যাপিয়ার করছে করে বি এর কনসেন্ট্রেশনটা কমছে। তাহলে প্রথম দিকে বাড়লো, পরে কমলো, তারপরে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে গেল। সেখানে এই রকমের ছবি দেখতে হবে। ঠিক আছে স্যার, ওটা কি টাচ করবে স্যার এই এক্স অ্যাক্সিসকে? মানে কোনটা, এই এই বাঁ দিকটা না ডান মানে দিকটা? স্যার বি এর গ্রাফের ক্ষেত্রে বি এর ক্ষেত্রেও একই রকম ভাবে টাচ করবে না। হ্যাঁ, ওটাও তো তোমার শেষের দিকে এক্সপোনেনশিয়ালি ডিকেইং, তো টাচ করবে না মানে ওটা হচ্ছে ইনফাইনাইট টাইমে টাচ করবে। ঠিক আছে, ওটা ইনফাইনাইট টাইমে টাচ, মানে সবটাই তো এক্সপোনেনশিয়াল। তাহলে এক্সপোনেনশিয়াল জিনিস হচ্ছে তোমার হুট করে মানে গোত্তা মেরে টাচ করবে না, সে বেসিক্যালি হচ্ছে তোমার অ্যাসিমটোটিক্যালি টাচ করবে, অর্থাৎ আস্তে 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 ওটা তোমার ইনফিনিটি, টি যখন টেন্ডস টু ইনফিনিটি তখনই শুধুমাত্র টাচ করবে। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। যদি K1 আর K2 ভ্যালুর উপর কি এই গ্রাফটা ডিপেন্ড করবে নাকি হ্যাঁ, সবসময় না একরকম? মানে একটু চেঞ্জ হবে, সেটা আমি আসছি আর কি। হ্যাঁ, মানে আচ্ছা। K1 এবং K2 তাদের ভ্যালুর উপরে কিন্তু এই গ্রাফের নেচারটা কিছুটা চেঞ্জ হবে। মানে আমি এইখানে যে কেসটা কনসিডার করলাম সেটা তুমি ধরে নিচ্ছ যে K1 K2 তারা কম্পারেবল, K1 K2 যখন মোডাললেস কাছাকাছি আর কি, তার জন্য আচ্ছা এই ধরনের আচ্ছা। ছবিটা তোমার দেখতে। আচ্ছা, যেটা বলছিলাম দেখো, যে এই যে বি এর কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্রোফাইল যখন তুমি দেখছো, তাহলে একটা সার্টেন টাইম আছে যে টাইমে বি এর কনসেন্ট্রেশন তোমার ম্যাক্সিমাম হচ্ছে, তাকে আমি টি ম্যাক্স বলছি। তাহলে কি দেখতে পাচ্ছ, ইট ইজ ক্লিয়ার দ্যাট বি ভার্সেস টি প্লট passes through a maximum, একটা ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে একটা পার্টিকুলার টাইম, যে টাইমে বি এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হচ্ছে তাকে আমি টি ম্যাক্স নাম দিচ্ছি। তাহলে এই পার্টিকুলার টাইম at which concentration of B is maximum is called Tmax, তাকে Tmax বলে। আচ্ছা, Tmax তাহলে বের করবো কি করে? তাহলে একটা ম্যাক্সিমাম বের করতে গেলে ফার্স্ট ডেরিভেটিভ 0 করতে হয়। টু ফাইন্ড Tmax আমি কি পুট করব? আমি পুট করব ডি বি এর কনসেন্ট্রেশন বাই ডিটি, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। তাহলে কি হলো, ডি ডিটি, আর এখানে বি এর কনসেন্ট্রেশনটা ছিল হচ্ছে তোমার K1A বাই K2 মাইনাস K1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস K1T মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K2T। এইটা ছিল, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এই তো তোমার এইখানে এই যে K1A বাই K2 মাইনাস 1 এটা বসিয়ে দিয়েছো এটা। আচ্ছা, এবারে যেহেতু ডেরিভেটিভ তুমি 0 করবে, তাহলে K1A বাই K2 মাইনাস K1 সেটা ভ্যানিশ করে গেল। আচ্ছা, এবারে এইখানে কি হচ্ছে না, এই জায়গাতে হচ্ছে তোমার মাইনাস K1 ই টু দি পাওয়ার মাইনাস K1T, আর মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল K2 ই টু দি পাওয়ার মাইনাস
K2T ডেরিভেটিভ করলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে দেখো কি হচ্ছে না K1 e টু দি পাওয়ার মাইনাস K1 সরি কি হচ্ছে তোমার এই ধরো K1 e টু দি পাওয়ার মাইনাস K1T ইকুয়াল টু হচ্ছে K2 e টু দি পাওয়ার মাইনাস K2T। তুমি K1 বাই K2 করে নাও, Q1 বাই K2 যদি করো, আচ্ছা এটা ওদিকে চলে গেলে ই টু দি পাওয়ার K1 মাইনাস K2 ইন্টু টি হয়ে গেল। মানে K1 বাই K2 করলে তুমি কি করছো ই টু দি পাওয়ার K1T দিয়ে দুদিকে গুণ করে দিচ্ছ। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস K1Tটা বাদ চলে গেল, আর এখানে হয়ে গেল K2 ই টু দি পাওয়ার K1 মাইনাস K2 ইন্টু টি, এটা হয়ে যাচ্ছে। তবে লগ দিয়ে নাও, তাহলে ln K1 বাই K2 সেটা হয়ে যাচ্ছে K1 মাইনাস K2 ইন্টু টি হয়ে যাচ্ছে। সেইখান থেকে যে টিটা পেলে সেই টিটাই হচ্ছে টি ম্যাক্স। সেটা কত ln K1 বাই K2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে K1 মাইনাস K2। তাহলে দেখো, তাহলে এই যখন একটা কনজিকিউটিভ রিঅ্যাকশনস হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, তখন এই বিটাকে আমি বলছি একটা ইন্টারমিডিয়েট, সেই বি এর কনসেন্ট্রেশনটা কখন ম্যাক্সিমাম হবে না সেটা K1 এবং K2 এর ভ্যালুর উপর নির্ভর করছে, এবং সেটা হয়ে যাচ্ছে ln K1 বাই K2 ডিভাইডেড বাই K1 মাইনাস K2। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে কিন্তু এক্স্যাক্টলি যদি K1 K2 সমান হয়ে যায় তাহলে কিন্তু এই ইকুয়েশনগুলো জাস্ট সিম্পলি কোনো মানে থাকবে না। মানে তুমি দেখো এই যে ইকুয়েশনটা এখানে তুমি পরিষ্কার বুঝতে পারবে যদি K1 ইকুয়াল টু K2 হয়ে যায় তাহলে হ্যাঁ 0/0 ফর্ম, 0 হবে না, 0/0 ফর্ম হবে। তাহলে 0/0 ফর্ম কিন্তু তোমার আনডিফাইন্ড। তোমাকে তখন এল হসপিটাল রুল ইউজ করে তোমাকে যা করার করতে হবে। ওই জন্যে আমি এইখানে এই K1 মোরাললেস ইকুয়াল টু K2, কিন্তু K1 এক্স্যাক্টলি ইকুয়াল টু K2 বলবে না, তাহলে কিন্তু এই ইকুয়েশন থেকে আমি কিছুই করতে পারবো না। বা ঠিক একই রকমভাবে এইখানেও তাই, K1 যদি এক্স্যাক্টলি ইকুয়াল টু K2 হয় তাহলে ln 1 সেটাও 0, আর K1 মাইনাস K2 সেটাও 0, তাহলে এটা 0/0 ফর্ম হয়ে যাবে, তখন কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। তাহলে এখানে কিন্তু খেয়াল রাখবে এই এক্সপ্রেশনটা সত্যি যখন হচ্ছে K1টা নট ইকুয়াল টু K2, এটা কিন্তু সত্যি যখন K1টা নট ইকুয়াল টু মানে K2। বা একই রকমভাবে বি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা যেটা তুমি লিখেছো এটা সত্যি যখন হচ্ছে K1টা নট ইকুয়াল টু K2। একদম K1 K2 এক্স্যাক্টলি এক হয়ে গেলে তখন কিন্তু তুমি সমস্যায় পড়বে। দেখো তাহলে এই বি এর কনসেন্ট্রেশন এবং তার যে প্লটটা কেমন করে হচ্ছে সেখান থেকে টি ম্যাক্স বের করা, এই পুরো জায়গাটা তুমি বুঝতে পেরেছো? তার অসুবিধা নাই তো? স্যার আগের পেজটা একটুখানি। হ্যাঁ স্যার ইট ইজ ক্লিয়ার দ্যাট বি ভার্সেস টি প্লট পাসেস থ্রু ম্যাক্সিমাম, এই জায়গাটা একটু বলুন তো একবার। এই তো ছবিটা দেখলে তো, মানে ছবিটা আঁকা বুঝলে তো? তা ছবিটা দেখে তোমার মনে হচ্ছে না ওটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে গেছে? ও আচ্ছা, ছবিটা না স্যার লেখাটা ওটা ইট ইজ ক্লিয়ার দ্যাট বি ভার্সেস টি প্লট passes through a maximum. A particular time at which b is maximum is called Tmax. To find Tmax we put, এবারে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হলে কি করতে হবে? প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ 0 করতে হয়, আর তার সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ তোমাকে দেখাতে হয় অঙ্কে, কিন্তু এখানে আমি দেখাবো না। কেন দেখাবো না? কারণ তোমার ছবি তো বলে দিচ্ছে ওটা একটা ম্যাক্সিমাম। যখন ছবি তোমায় বলে দিচ্ছে যে একটা ইন্টারমিডিয়েট টাইম আছে যেখানে বি এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম, তাহলে তোমার ওই যে ম্যাক্সিমাম পয়েন্ট এখানে একটাই ম্যাক্সিমাম পয়েন্ট, তাহলে যখন তোমার ওই কন্ডিশনটা বেরোলো মানে টি ম্যাক্সের ভ্যালুটা এটা বেরোলো ln K1 বাই K2 ডিভাইডেড বাই K1 মাইনাস K2, তাহলে ওটা ম্যাক্সিমাম হতে বাধ্য, সেখানে সেকেন্ড ডেরিভেটিভ করে আর দেখানোর দরকার নেই। তোমার কাছে যদি প্লট থাকে অর্থাৎ একটা আন্দাজ থাকে যে ওটা একটা ম্যাক্সিমাম না মিনিমাম, তখন আর সেকেন্ড ডেরিভেটিভ করে সেইখান থেকে আর আলাদা করে দেখানোর দরকার পড়ে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন ঠিক আছে তো? আচ্ছা এবারে নেক্সট তাহলে আমি এগোই, আর একটু এগোবো তো? আচ্ছা এবার আমি চলে আসছি রেট অফ ফরমেশন অফ বি, রেট অফ ফরমেশন অফ সি, রেট অফ ফরমেশন অফ সি।
আচ্ছা, দেখো খেয়াল করে এই রেট অফ ফরমেশন অফ সি যখন করছো, তোমার আলটিমেটলি কি হয়েছে, সিটা কিন্তু তৈরি হচ্ছে সরাসরি যদি তুমি সেইভাবে দেখো বি থেকে। তাহলে এইটা রেট কনস্ট্যান্ট কে ওয়ান, এটা রেট কনস্ট্যান্ট যদি কে টু হয়, তাহলে রেট অফ ফরমেশন অফ সি, যেটা আমি ডিসি বাই ডিটি বলছি, সেইটা কিন্তু দেখো জাস্ট সিম্পলি কে টু ইন্টু বি লিখতে হবে, কারণ বিটা তৈরি হয়েছে কিন্তু যদি ডিরেক্টলি তুমি দেখো সেটা হচ্ছে বি থেকে, সেটা তৈরি হয়েছে বি থেকে। এবারে এই বিটা সেইটা জাস্ট মানে এই যে এইটা এই যে ইকুয়েশনটা কিন্তু শুধুমাত্র এটা লিখে দিতে, মানে কে টু ইন্টু বি, এখান থেকে মনে হচ্ছে কেন যে অ্যাজিভ যেন বি থেকে সরাসরি সি হলো, কিন্তু এই বিটা সেটা যে আগে থেকে ছিল না, এটা এ থেকে পাওয়া গেছে, সেটা তোমাকে এক্সপ্রেস করতে হবে। তাহলে আমি শুধুমাত্র এইটুকু যদি লিখে ছেড়ে দিই, তাহলে তোমার মনে হবে কি না তুমি তো তাহলে এই বি থেকে সি এরকম একটা রিয়াকশন, তার জন্য রেট অফ ফরমেশন অফ সিটাকে লিখছি। তাহলে এই অ্যাকচুয়ালি যে ওটা এ থেকে ভায়া বি সি তৈরি হয়েছে, সেইটার জন্য তোমাকে যেটা নেক্সট মাথায় রাখতে হবে যে বি এর কনসেন্ট্রেশনটা কিন্তু, বি এর কনসেন্ট্রেশনটা সেইটা এইটা কিন্তু তোমার যে সত্যি সত্যি এ থেকে বি হতো, বি ভেঙে গিয়ে সিতে ডিসঅ্যাপিয়ার করে যেত, তার মতো করে হচ্ছে ওই কে ওয়ান ইন্টু কে ওয়ান মাইনাস কে টু, কে ওয়ান এ বাই কে টু মাইনাস কে ওয়ান এ বাই কে টু মাইনাস কে ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি। এইটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে বি এর কনসেন্ট্রেশনটা এখন জাস্ট একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা ইত্যাদি কিছু লিখে দিলে চলবে না। বি এর কনসেন্ট্রেশনটা হচ্ছে জাস্ট একটা কনজুগেটিভ রিঅ্যাকশনের জন্য এ থেকে যে বি হয়েছিল এবং বি যে ডিসঅ্যাপিয়ার করেছিল সেইখান থেকে যে কোনো একটা ইনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ বি তুমি পেয়েছিলে, সেইটাকে তুমি জাস্ট এখানে ইউজ করবে। মানে এটা হচ্ছে কত, এটা ইকুয়েশন নাম্বার দিয়েছি না, 2 নম্বর ইকুয়েশন। মানে যে ইকুয়েশনগুলো ইম্পর্টেন্ট সেটা একটুখানি বলে নিই। এটা 3 নম্বর ইকুয়েশন। তাহলে এইটা পেলে কোথা থেকে না, ফ্রম ইকুয়েশন 2। ইকুয়েশন 2 থেকে আমি এই জিনিসটা পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাকে এই কাজটাকে ইন্ডিকেট করতে হবে। তাহলে দেখো, তাহলে তুমি যদি এইভাবে লেখো ডিসিটা, সেটা হচ্ছে এই কে ওয়ান কে টু এ বাই কে টু মাইনাস কে ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি, এখানে ডিটি চলে গেল। এবার এই পার্টটা ইন্টিগ্রেট হলো, এই পার্টটা ইন্টিগ্রেট হবে। তাহলে যখন এখন দেখো টাইম যখন টি ইকুয়াল টু 0, তখন সি এর কনসেন্ট্রেশনটা সেটা আমি 0 ধরেছিলাম, আর যখন টাইমটা হচ্ছে তোমার টি হচ্ছে, তখন সি এর কনসেন্ট্রেশনটা তোমার সি হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার হয়ে গেল বাঁদিকটা সি, এইটা হয়ে যাচ্ছে কে ওয়ান কে টু এ বাই কে টু মাইনাস কে ওয়ান। আচ্ছা, এই পার্টটা ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি, একটা মাইনাস হলো, নিচে হচ্ছে কে ওয়ান হলো, আর এইটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি বাই কে টু হলো। তার লিমিটটা বসলো 0 থেকে টি অবধি, এটা ঠিক আছে, 0 থেকে টি অবধি। ঠিক আছে তো, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি ওই হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে তুমি 0 থেকে টি এই লিমিটটাকে বসিয়ে দাও। 0 থেকে লিমিটটাকে বসালে কি দাঁড়াচ্ছে, তাহলে সি এর কনসেন্ট্রেশনটা এটা হয়ে যাচ্ছে কে ওয়ান কে টু এ বাই কে টু মাইনাস কে ওয়ান। আচ্ছা, এইখানে দেখো এই 1 বাই কে ওয়ানটাকে তুমি রেখে দাও, 1 বাই কে ওয়ান। আচ্ছা, টিটা বসালে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি হচ্ছে, আর 0টা বসালে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল তোমার, এইটা হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি হচ্ছে এইটা। আর এখানে কি হচ্ছে, এখানে 1 বাই কে টুটাকে তুমি রেখে দাও, যদি এখানে প্লাস লেখো 1 বাই কে টুটাকে রেখে দাও। আচ্ছা, টিটাকে বসালে হয়ে যাচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি, আর 0টাকে বসালে তোমার এইটা হয়ে গেল। আমি জাস্ট লিমিটটাকে বসাচ্ছি, টি বসাচ্ছি প্রথমে, এইখানে টি বসালাম, -0 বসালাম, এখানে টি বসালাম, -0 বসালাম। এই পেজটা একটু অ্যাঙ্গেল। হ্যাঁ 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 বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। এইটা তাহলে এরকম দেখতে হলো। তাহলে এবারে দেখো, তাহলে তুমি এইটাকে কিভাবে করবে, কে ওয়ান কেটে গেলে এটা কেমন দাঁড়াচ্ছে না তোমার, আর এটাকে তুমি বাইরে রেখে দিতে পারো, সেটা হয়ে যাচ্ছে কে টু বাই
k2 মাইনাস k1 ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস k1t, কারণ এই k1 কেটে গেল এইটা, আর এইখানে কাজে একটা মাইনাসই করে দাও, মাইনাস করে দিয়ে k2 কেটে গিয়ে এখানে k1 বাই, এখানে দেখো প্লাস ছিল, মাইনাস করতে গেলে এইটাকে তুমি এক কাজ করে k1 মাইনাস k2 করে দাও, করে দিয়ে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস k2 ইন্টু t এইটা করে দাও। এই যেটা হলো দেখো, এইটা বেসিক্যালি তোমার সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা হচ্ছে তোমার এরকম একটা পার্টিকুলার ফর্মে দেখতে আমি এখানে লিখে দিলাম। আমি ওই মানে কমন টমন যেটা এই মানে একটা এই পার্টিকুলার ফর্মটা লিখেছি, এই পার্টিকুলার ফর্মে কিছু সুবিধা আছে আর কি, সেই জন্য আমি এইরকম ভাবে লিখলাম। তুমি হয়তো বলতে পারো যে স্যার আমি k2 মাইনাস k1টাকে বাইরে কমন নিয়ে নিই না, যেমন আগে নেওয়া ছিল, সেটা তো অনেক ভালো দেখতে ছিল না, আমি সেটা করছি, আমি এই পার্টিকুলার ফর্মে রাখি, মানে একটা দুটো জিনিস সিমেট্রিক দেখতে, k2 বাই k2 মাইনাস k1 ইন্টু 1 মাইনাস k2 টু দি পাওয়ার মাইনাস k1t, এখানে k1 বাই k1 মাইনাস k2 ইন্টু 1 মাইনাস k2 টু দি পাওয়ার মাইনাস k2t। তাহলে এই সিমেট্রিটা অ্যাকচুয়ালি দরকার একটা পার্টিকুলার জিনিস বোঝার জন্য আর কি, সেখানে আমি এরকম ভাবে জিনিসটাকে লিখলাম। ঠিক আছে, এটা বোঝা গেল? আচ্ছা, এবারে যদি তোমার এই কনসেন্ট্রেশন অফ সিটা টাইমের সঙ্গে কেমন করে যাচ্ছে সেরকম যদি তুমি একটা ছবি আঁকার চেষ্টা করো, তাহলে তো এই ইকুয়েশনটা এতটা কমপ্লিকেটেড দেখতে, জাস্ট ইকুয়েশন থেকে সরাসরি ছবিটা কেমন করে হচ্ছে এটা বোঝা একটু সমস্যা। খুব সিম্পল ফর্ম হলে তুমি হয় বলে দিতে পারছো যে ছবিটা এরকম দেখতে হবে, কিন্তু এক্ষেত্রে সরাসরি এটা বলা একটু ডিফিকাল্ট। সেজন্য আমরা একটুখানি এগিয়ে যাই, মানে ছবিটা কেমন হবে বোঝার জন্য। তুমি দেখো খেয়াল করে যে এই যে ডি সি বাই ডিটি, এইটা আমি লিখেছিলাম হচ্ছে তোমার k2 ইন্টু বি, এইটা। আচ্ছা, এবারে ডিসি বাই ডিটি কি রিপ্রেজেন্ট করে? ডিসি বাই ডিটি রিপ্রেজেন্ট করে বেসিক্যালি স্লোপ অফ সি ভার্সেস টি প্লট। তুমি দেখো ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে? ওয়াই ভার্সেস এক্স প্লটের স্লোপ রিপ্রেজেন্ট করে, তুমি যেটা জানো, অঙ্কে পড়েছো তো, ডেরিভেটিভের ফিজিক্যাল সিগনিফিক্যান্স আর কি। মানে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স তোমার বেসিক্যালি একটা ওয়াই ভার্সেস এক্স প্লটের স্লোপ রিপ্রেজেন্ট করে। ডিসি বাই ডিটি কি রিপ্রেজেন্ট করবে? ডিসি বাই ডিটি হচ্ছে স্লোপ অফ সি ভার্সেস টি প্লট রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা আচ্ছা আচ্ছা এটা রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, তুমি এই যে এখানে বি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটাকে দেখেছো, তাহলে যেখানে বি এর কনসেন্ট্রেশনটা কম সেখানে তোমার স্লোপটাও কম। এই যে k2 বি k2 টু কনস্ট্যান্ট, একটা রেট কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, তাহলে যেখানে বি এর কনসেন্ট্রেশনটা কম সেখানে ডিসি বাই ডিটিও কম, আর যেখানে বি এর কনসেন্ট্রেশন বেশি সেখানে ডিসি বাই ডিটিও বেশি। তাহলে এখান থেকে তো আমি যেটা বুঝতে পারছি যে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল টাইম রিজিয়ানে, মানে ইন দ্য ইনিশিয়াল আর ফাইনাল টাইম রিজিয়ান কনসেন্ট্রেশন অফ বি ইজ লো। এই যে দেখো শুরুর দিকে এবং শেষের দিকে, আর টাইমটা যখন শুরুর দিক আর টাইমটা যখন শেষের দিক তখন বি এর কনসেন্ট্রেশনটা কম। তাহলে এটা কি ইমপ্লাই করবে? ডিসি বাই ডিটি তখন হ্যাজ এ স্মল ভ্যালু, তখন এর ভ্যালুটা স্মল হবে, তার মানে হচ্ছে স্লোপ অফ সি ভার্সেস টি প্লট উইল বি স্মল। এইটা তাহলে দেখো যত খাড়াই হয় তত স্লোপটা বেশি, আর যত ফ্ল্যাট হয় তত স্লোপটা কম। তার মানে শুরুর দিকে এবং শেষের দিকে সি ভার্সেস টি প্লট যখন তুমি আঁকবে তখন তোমাকে খেয়াল রাখবে ওটা কিন্তু মোরাললেস প্যারালাল টু টি অ্যাক্সিসের মতো, অর্থাৎ খুব ফ্ল্যাট তোমার দেখতে হবে। আবার উল্টো দিকে দেখো, মানে অ্যাট অ্যান্ড অ্যারাউন্ড টি ইকুয়াল টু টি ম্যাক্স, আমার বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল তোমায় কি বলেছিল যে যখন টি ম্যাক্সের কাছাকাছি তখন বি এর কনসেন্ট্রেশনটা বেশি, সেটাই লিখছি। অ্যাট অ্যান্ড অ্যারাউন্ড টি ইকুয়াল টু টি ম্যাক্স, কনসেন্ট্রেশন বি ইজ হাই, কনসেন্ট্রেশন বেশি, তা তখন কি হবে? তখন ডিসি বাই ডিটি সেটা হ্যাজ এ লার্জ ভ্যালু, সেখানে কি হবে? স্লোপ অফ সি ভার্সেস টি প্লট উইল বি স্টিপ। দেখো এই লজিকটা বুঝতে পারলে কিনা দেখো, যে ডিসি বাই ডিটি এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে সি ভার্সেস টি প্লটের স্লোপটা,
সেইটা কি না, সেটা নাথিং বাট কে টু ইন্টু বি, অর্থাৎ বি এর কনসেন্ট্রেশনটা সেইটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে তোমার স্লোপটা ফ্ল্যাট হবে না স্টিপ হবে, ঠিক আছে? আচ্ছা, শুরুর দিকে এবং শেষের দিকে, অর্থাৎ সময়ের শুরু এবং সময়ের শেষের দিকে বি এর কনসেন্ট্রেশনটা যথেষ্ট কম থেকে যাওয়ার জন্য ডিসি বাই ডিটিটা কম, সেইখানে করসপন্ডিং কার্ভগুলো কিন্তু বেশ তোমার ফ্ল্যাট হবে, অর্থাৎ প্যারালাল টু টি অ্যাক্সিসের মতো হবে। আর যখন তোমার টি ইকুয়াল টু টি ম্যাক্স বা তার কাছাকাছি, তখন কিন্তু তোমার বি এর কনসেন্ট্রেশনটা হাই হয়ে যাচ্ছে বলে ডিসি বাই ডিটিটা তোমার তার লার্জ ভ্যালু থাকবে এবং সি ভার্সেস টি প্লটটা অনেক স্টিপ হবে। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। আরে কে স্যার কেউ একজন বললে না? কোথায় বলো তো? ও স্লোপ অফ সি ভার্সেস টি প্লট উইল বি স্টিপ। স্লোপ অফ সি ভার্সেস টি প্লট উইল বি স্টিপ, এস টি ডবল ই পি। স্টিপ মানে খাড়া, খাড়াই আর কি, চড়াই খাড়াই সব হয় না, খাড়া খাড়াই আর কি, চড়াই খাড়াই সব হয় না, খাড়া। আচ্ছা স্যার, ঠিক আছে, হয়েছে? আচ্ছা, তাহলে দেখো এই যে লজিকটা দিয়েছে, লজিকটা পরিষ্কার? এখানে যে লজিকটা দিলাম, লজিকটা পরিষ্কার তো? আচ্ছা, হ্যালো, দেখো তাহলে তুমি খেয়াল করো যে আচ্ছা, তুমি যদি এখন একবারে এ বি অথবা সি তুমি একই প্লটের ছবি আঁকার চেষ্টা করো, ছবির নেচারটা কেমন হবে দেখো। যে শুরুতে এর কনসেন্ট্রেশনটা সেটা স্মল এ ছিল, সেটা আমি লিখলাম। আচ্ছা, এবার এর কনসেন্ট্রেশন উইথ টাইম এটা কমেছে, এটা এর কনসেন্ট্রেশন এইরকম ভাবে কমছে। আচ্ছা, এবার বি এর কনসেন্ট্রেশনটা এইরকম করে তোমার বাড়ার পরে হচ্ছে সেটাও তোমার আলটিমেটলি আস্তে 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 জিরোর দিকে যাচ্ছে। এটা তোমার বি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা এইরকম ভাবে যাচ্ছে। হ্যাঁ, এবার কে আগে জিরোর দিকে যাবে কে পরের দিকে যাবে সেটা আলাদা কথা। হ্যাঁ, তোমার এইগুলো বেসিক্যালি দুটোই জিরোর দিকে যাচ্ছে। আচ্ছা, এবং এই যে করসপন্ডিং টাইমটা, এই টাইমটা ছিল তোমার টি ম্যাক্স। এইটা আমি পুরো ছবিটাকে টি এর রেসপেক্টে প্লট করছি। এটা আচ্ছা, আর এবারে সি এর কনসেন্ট্রেশনটা এবারে আমি আঁকবো। তা সি এর কনসেন্ট্রেশনটা দেখো, যেটা কথা হচ্ছে যে আচ্ছা, আরেকটা জিনিস, একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আগে বলে নিই, তারপর ছবিটা আঁকতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে যদি এমন হতো যে এ থেকে সরাসরি সি হতো, মানে ইফ এইটা হতো, ইফ এ সরাসরি সিতে ধরো যাচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট কে, তাহলে যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করতে শুরু করতো সেই মুহূর্তেই কিন্তু সি তৈরি হতে শুরু করতো, তাই তো? তাহলে মানে অ্যাজ সুন অ্যাজ এ starts to disappear, she will start to appear. তা যে মুহূর্তে এ থেকে যদি সরাসরি সি হচ্ছে, তা যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করতো সেই মুহূর্তে কিন্তু সি অ্যাপিয়ার করতে শুরু করতো, মানে দেয়ার উইল বি নো টাইম ল্যাগ, কোনো টাইম ল্যাগ থাকতো না। মানে যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করতে শুরু করলো সেই মুহূর্তেই কিন্তু তোমার সকল সি তৈরি হতে আরম্ভ হলো। কিন্তু এবারে এ থেকে সি হচ্ছে যদি ভায়া বি হয়, তাহলে কি হচ্ছে? তাহলে এ তো যে মুহূর্তে ডিসঅ্যাপিয়ার করতে আরম্ভ করে সেই মুহূর্তে সি তৈরি হলো না। এবার বি থেকে সিতে চলে যাওয়াটা, এই রেট কনস্ট্যান্টটা, মানে বি থেকে সিতে চলে যাওয়াটা, এই রেট কনস্ট্যান্টটা কত বেশি তার উপরে নির্ভর করবে যে বি থেকে কত তাড়াতাড়ি সি তৈরি হচ্ছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে যদি একটা তোমার কে2 একটা নর্মাল তুমি ভ্যালু কনসিডার করো, তাহলে কিন্তু এ যে মুহূর্তে ডিসঅ্যাপিয়ার করা শুরু করলো, অর্থাৎ যে মুহূর্তে তুমি দেখতে পেলে যে এ তোমার ডিসঅ্যাপিয়ার করা শুরু করেছে, কিন্তু সেই মুহূর্তে তুমি কিন্তু প্রোডাক্ট হিসেবে সি পাবে না, সেই মুহূর্তে প্রোডাক্ট হিসেবে তুমি বি পাবে। প্রোডাক্ট হিসেবে সি পাবে কেমন করে না, আবার একটু ওয়েট করো,
দেখবে বি আবার যখন ডিসঅ্যাপিয়ার করে সি তৈরি করছে তখন তুমি সিটাকে দেখতে পাচ্ছ। অর্থাৎ দেয়ার মাস্ট বি এ টাইম ল্যাগ বিটুইন কি, বিটুইন এ ডিসঅ্যাপিয়ার করা শুরু আর সি অ্যাপিয়ার করা শুরু তাদের মধ্যে। তাহলে এই পার্টিকুলার কেসে দেয়ার মাস্ট বি এ টাইম ল্যাগ বিটুইন start of disappearance of A and start of appearance of C. Start of disappearance of A and starts of appearance of C. তাহলে A ডিসঅ্যাপিয়ার করে এবং C অ্যাপিয়ার করে, তাদের মধ্যে কিন্তু একটা টাইম ল্যাগ থাকবে। আর এই টাইম ল্যাগটাকে, দিস টাইম ল্যাগ is called the induction time. Induction time সেটাকে তুমি দেখো TIND এইরকম ভাবে এক্সপ্রেস করছো। তাহলে দেখো ইন্ডাকশন টাইম বলে একটা টাইম আমি জাস্ট এখানে বললাম। তাহলে ইন্ডাকশন টাইমটা কি না, যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করা শুরু করছে, মানে কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে যদি সরাসরি একটা সিঙ্গেল স্টেপ এ থেকে সি তৈরি হতো, তাহলে যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করতে আরম্ভ করতো সেই মুহূর্তে সি তৈরি হতো। আর যখন তোমার এ ভায়া বি অর্থাৎ মাঝে কিছু স্টেপসের থ্রু দিয়ে সিতে যাচ্ছে, যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করতে শুরু করছে সি কিন্তু কিছুক্ষণ পরে তোমার তৈরি হবে। তা তুমি বললে টাইম স্টার্টস নাও বলে শুরু করলে, আর ওখানে সিতে যে বসে আছে সে তার কাছে পৌঁছালে সে স্টপ ওয়াচটা জাস্ট মানে অন করবে। তাহলে তুমি এখানে স্টপ ওয়াচ একটা সময় অন করেছো, ও একটা স্টপ ওয়াচ একটা সময় অন, বা অন্যটা আর কি, মানে যখন গিয়ে পৌঁছালে তুমি স্টপ ওয়াচ ধরো অফ করলে রাদার, এটা আর কি। তাহলে এই যে টাইম গ্যাপটা তৈরি হলো আর কি, সেই গ্যাপটা হচ্ছে তোমার সকল ইন্ডাকশন টাইম। তাহলে ইন্ডাকশন টাইম যে থাকবে এরকম একটা কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে, সেটা তুমি বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? ইন্ডাকশন টাইমে লেখাটা আরেকবার বল। মানে দেয়ার মাস্ট বি এ টাইম ল্যাগ বিটুইন স্টার্ট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ and start of appearance of C. This time lag is called the induction time. মানে ধরো মানে যে ফোন কল, যে কথা বললে তার নাম কি, যারা একবার বলুন বলে। সুব্রত। সুব্রত। ধরো আমি আরেকজনের নাম জানি, সে হচ্ছে তোমার কি তাতাইয়ের ভালো নাম জানো সোহন, তাই তো তাতাই? সোহন। আচ্ছা ধরো সোহন আছে, তাহলে সুব্রত, সোহন আর আমি আছি। ধরো কোনো একটা জিনিস ধরো আমি একদম হাত বাড়িয়ে সরাসরি সোহনকে দিচ্ছি, তাহলে আমার হাত থেকে যে মুহূর্তে জিনিসটা চলে গেল সেই মুহূর্তেই কিন্তু সোহন ওটা হাতে পেয়ে গেল। এবার তার বদলে মাঝে ধরো সুব্রত আছে, তাহলে আমি কি করলাম, আমি জিনিসটা হচ্ছে সুব্রতের হাতে দিলাম, সুব্রত সেটা সোহনকে দেবে। তাহলে দেখো এই আমার হাত থেকে জিনিসটা চলে গেল, কিন্তু যত কম সময়ই হোক না কেন সেই সময়ই কিন্তু সোহন তোমার ওটা পেল না। তাহলে আমি থেকে সুব্রত থেকে সোহন, অর্থাৎ একটা টাইমের গ্যাপ থেকেই যাচ্ছে যে আমার হাত থেকে জিনিসটা চলে গেল অথচ সোহন পেল না। সেটা হয় আর কি, তুমি একটা চিঠি যখন দিচ্ছ, ভায়া অনেকের থ্রু দিয়ে যায় বলে তুমি চিঠিটা যে মুহূর্তে পোস্ট করলে যে রিসিভ করবে সে চিঠিটাকে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, মাঝে রাস্তাতে কিছুটা সময় নষ্ট হয়। তো সেইটাই হচ্ছে তোমার ইন্ডাকশন টাইম। এবারে এই ইন্ডাকশন টাইমটা কম হবে অবভিয়াসলি সুব্রত যদি বেশ ভীষণ স্মার্ট হয়, যে সঙ্গে সঙ্গে যদি ওটাকে দিয়ে দিতে পারে তাহলে তোমার ইন্ডাকশন টাইমটা কম হবে। আর সুব্রত যদি বেশ ল্যাদ খেয়ে খেয়ে নড়তে চড়তে ধীরে ধীরে চিঠিটাকে দেয় বা মানে জিনিসটাকে দেয় আর কি, তাহলে ইন্ডাকশন টাইমটা বেশি হবে। এটা ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে যেটা হচ্ছে যে আমি এইখানে এই এ থেকে বি ভায়া সি যখন হচ্ছে, তখন যে মুহূর্তে এ ডিসঅ্যাপিয়ার করতে আরম্ভ করে সেই মুহূর্তে বি তৈরি হতে আরম্ভ করেছে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু সি তৈরি হতে আরম্ভ হবে না, সিটা তৈরি হবে একটা সার্টেন টাইমের পরে। সেই টাইমটা আমি নাম দিচ্ছি হচ্ছে ইন্ডাকশন টাইম। আচ্ছা এবার এই প্রথম দিকে তোমার বি এর কনসেন্ট্রেশন কম বলে প্রথম দিকে যে সিটা তৈরি হবে সেটা অনেক প্রথম দিকে যে সিটা তৈরি হবে সেই সিটা হচ্ছে অনেক স্লোয়ার রেটে তৈরি হবে। এই স্লোয়ার রেটে তৈরি হচ্ছে এইটা। আচ্ছা এবারে এই তৈরি হওয়ার রেটটা ভীষণ কুইক হয়ে গেল কোথায় না, তোমার সকল এই ইন্ডাকশন টাইমের কাছাকাছিতে। তারপরে আবার যখন শেষের দিকে যাবে তখন কি হবে, তখন হচ্ছে আবার স্লোলি হবে। তাহলে প্রথম দিকে বি এর কনসেন্ট্রেশন কম, শেষের দিকে বি এর কনসেন্ট্রেশন কম। সেই জন্যে আমি এই আগে যে লজিকটা এখানে বলেছিলাম যে শুরুর দিকে স্লোপটা কম, শেষের দিকে স্লোপটা কম, কিন্তু মাঝে স্লোপটা বেশি।
এবং কোথায় বেশি দেখো ইন্ডাকশন টাইমের অ্যারাউন্ডে তোমার দেখো এইটা কিন্তু অনেক খাড়াভাবে বেড়েছে। তাহলে এইটা হচ্ছে তোমার শিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইল এবং পরিষ্কার দেখো যে শিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইলটা একটা এসের মতো দেখতে হয়েছে, একটা এসের মতো একটা দেখতে হয়েছে। হ্যাঁ, এই জন্য এই ধরনের ছবিকে বলে সিগময়েড কার্ভ। তাহলে সি ভার্সেস টি প্লট এইটা ইজ লাইক এ সিগময়েড কার্ভ। সিগময়েড কার্ভ মানে হচ্ছে এস এর মতো দেখতে কার্ভ, এস শেপড কার্ভ, এস শেপ কার্ভ। ঠিক আছে, তাহলে দেখো এই শিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইল বুঝতে পেরে তো কোয়ালিটেটিভলি কেমন দেখতে হবে। প্রথম দিকটা বেশ মানে স্লোপটা কম, শেষের দিকে স্লোপটা কম, কিন্তু মাঝে টি কট টি ম্যাক্স এর অ্যারাউন্ডে কিন্তু এটা বেশ খাড়া, অর্থাৎ স্লোপটা বেশ বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে এই দুটো ইম্পর্টেন্ট ফিচার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কার্ভটা হচ্ছে সিগময়েড টাইপের হবে আর তার একটা ইন্ডাকশন টাইম থাকবে। আর তুমি উল্টো দিকে ধরো, যদি এই যে ছবিটা যদি আঁকতে, মানে যদি কেউ বলতো যে এ থেকে সরাসরি সি হচ্ছে, হ্যাঁ মানে কোনো ভায়া বি বা কিছু নেই আর কি, সরাসরি এ থেকে সি হচ্ছে, একটা সিঙ্গেল স্টেপ এলিমেন্টারি রিয়াকশন টাইপের যদি তোমার এটা দেখতে হয়, তাহলে এইখানে যদি তুমি এ এর কনসেন্ট্রেশন প্রোফাইল আর তার সঙ্গে সঙ্গে সি এর কনসেন্ট্রেশন প্রোফাইল দুটোকে একসাথে তুমি প্লট করো, তাহলে যে ধরে নাও শুরুতে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তোমার এ ছিল, তাহলে সেই এর কনসেন্ট্রেশনটা এইরকমভাবে তোমার এক্সপোনেনশিয়াল ডিকে করবে, এটা এর কনসেন্ট্রেশনটা। আর সি এর কনসেন্ট্রেশনটা কি হয়, সি এর কনসেন্ট্রেশন এইরকমভাবে কিন্তু এটা এইরকমভাবে সরাসরি বাড়ে, এটা হচ্ছে তোমার সি এর কনসেন্ট্রেশন। তাহলে দেখো এইখানে প্রথম কথা কোনো ইন্ডাকশন টাইম নেই, আর 2 নম্বর হচ্ছে এইটা একদম এটা যেরকমভাবে কমছে এটা সেই রকমভাবে তোমার বেড়ে যাচ্ছে। কিন্তু এই পার্টিকুলার কেসে একটা স্পেশাল ফিচার আছে, শুরুর দিকে স্লোলি বাড়ছে। মানে এখানে কি হচ্ছে, মানে এই যে ছবিটাতে, এই ছবিটা দেখো তখন এই রেটটা প্রথম দিকে খাড়া, তার পরের দিকে কিন্তু স্লোপটা গ্র্যাজুয়ালি কমছে। তাহলে এখানে স্লোপটা হচ্ছে গ্র্যাজুয়ালি তোমার কমতে থাকছে। ঠিক আছে, স্লোপটা কিন্তু এখানে গ্র্যাজুয়ালি কমতে থাকছে এইটা। আর এখানে কিন্তু স্লোপটা প্রথমে কম, শেষে কম, মাঝে হচ্ছে তোমার বেশি। ঠিক আছে, দেখছি ব্যাপার। ঠিক আছে, তাহলে একটা যা সরাসরি এ থেকে সি হওয়া আর এ ভায়া বি সি হওয়া, এই দুটোর যে প্লটের দিক থেকে কি তফাৎটা পরিষ্কার তো। তাহলে এইখানে তুমি লাল কালির যে ছবিটাকে দেখো, এইখানে যে সবুজ কালির ছবিটাকে দেখো, তাহলে ছবির নেচার দুটো আলাদা তুমি পরিষ্কার বুঝতে পারছো। এক্ষেত্রে এই প্রথম দিকটা যতটা খারাপভাবে বাড়ছে, শেষের দিকে কিন্তু এটা এই স্লোপটা কিন্তু অনেক অনেক কমে গেছে, অনেক ফ্ল্যাট হয়ে গেছে। কারণটা খুব স্বাভাবিক, যে সি যেটা তৈরি হবে ভায়া এ থেকে, যত সময় যাবে এর কনসেন্ট্রেশন কমছে, মানে ডিসি বাই ডিটিটা কমছে, সেই জন্য তোমার স্লোপটা আস্তে 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 কমে যাচ্ছে। কিন্তু যখন তোমার এ ভায়া বি সি তৈরি হচ্ছে, তখন তুমি দেখলে শুরুতে এবং শেষে হচ্ছে স্লোপটা কম, টি ম্যাক্স এবং তার অ্যারাউন্ডে হচ্ছে স্লোপটা তোমার বেশি হচ্ছে। সেখানে কার্বের নেচারটা এরকম সিগময়েড টাইপের দেখতে হলো। আর এ থেকে যদি সরাসরি সি হয় তার কোনো ইন্ডাকশন টাইম নেই, আর এ ভায়া বি যদি সি তৈরি হয় তাহলে একটা ইন্ডাকশন টাইম আছে। ঠিক আছে, বোঝানো গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এখানে দু একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, মানে ভীষণ ইম্পর্টেন্ট কতগুলো জিনিস আমি এবারে দেখাতে চাইছি তোমাকে এখানে। ধরো এই যে তোমার কনসেন্ট্রেশন প্রোফাইলটা তুমি পেয়েছো, এই যে সি এর কনসেন্ট্রেশন প্রোফাইলটা তুমি পেয়েছো, সেইখান থেকে কতগুলো জিনিস একটুখানি বুঝে নাও। সেটা হচ্ছে যে তোমার, এটাকে কালো কালিতে চলে যাই, সি এর কনসেন্ট্রেশনটা দেখো তোমার এইরকম একটা বড় ফর্ম ছিল, আমি ফর্মটাকে লিখে দিচ্ছি একটুখানি আরেকবার বুঝতে সুবিধা হবে বলে। এ ইন্টু প্রথমটা কি ছিল, কে টু না কে ওয়ান, কে টু বাই কে টু মাইনাস কে ওয়ান, কে টু বাই কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি, আর এইখানে হচ্ছে প্লাস কে ওয়ান বাই কে ওয়ান মাইনাস কে টু ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি, এরকম ছিল তাই তো? হ্যাঁ, না একটা মাইনাস আছে এখানে, কি হলো, এটা হচ্ছে মাইনাস কে ওয়ান বাই কে ওয়ান মাইনাস কে টু।
ও না, আমি এখানে একটা কি করলাম, এখানে এইটা তো তোমার স্যার মাঝখানে মাইনাস হবে, ওটা প্লাস দিয়েছে। না, এইখানে তো প্লাস ছিল, এইখানে মাইনাস যদি দিই তাহলে আমি এইটাকে পাল্টে দিকে সেটা প্লাস হবে। তাহলে মানে দেখো এই আগের ইকুয়েশনে আমার তো এইখানে এইটাকে এই ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি মাইনাস ওয়ান ছিল, সেটাকে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি করলে একটা মাইনাস আসতো, কিন্তু এই ডিনোমিনেটরটা ছিল কে টু মাইনাস কে ওয়ান, তাকে যদি কে ওয়ান মাইনাস কে টু করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে না? ঠিক আছে, এইটা হচ্ছে তোমার প্লাস। এই হচ্ছে তোমার ইকুয়েশনটা। ঠিক আছে, মানে এখানে তুমি যদি কে টু মাইনাস কে ওয়ান, এখানেও কে টু মাইনাস কে ওয়ান করতে, এখানে মাইনাস হতো, আমি এখানে বেসিক্যালি এটাকে কে ওয়ান মাইনাস কে টু করে দিয়েছি বলে এটা তোমার বেসিক্যালি প্লাস হয়ে গেছে। এটা আচ্ছা, এটা কার জন্য না, তোমার বেসিক্যালি এ থেকে বি, বি থেকে সি হচ্ছে এরকম একটা কনজিকিউটিভ রিয়াকশনের জন্য, যেখানে প্রথম স্টেপে রেট কনস্ট্যান্টটা কে ওয়ান, পরের স্টেপে রেট কনস্ট্যান্টটা কে টু। তাহলে এবার আমি দুটো কেস কনসিডার করছি। কেস ওয়ান ধরো, আচ্ছা কেস ওয়ানে হচ্ছে যে যদি এরকম হতো যে তোমার ধরে নাও কে ওয়ানটা ইজ মাঝ গ্রেটার দেন কে টু, অর্থাৎ এ থেকে বিটা অনেক ফাস্টার রেটে তৈরি হচ্ছে দেন বি থেকে সি তৈরি হওয়াটা, কে ওয়ানটা ইজ মাঝ গ্রেটার দেন কে টু। তাহলে এবারে এই যে কনসেন্ট্রেশন প্রোফাইলটা সেখানে একটু খেয়াল করে দেখো, যদি কে ওয়ান মাঝ গ্রেটার দেন কে টু হয়ে যায় তাহলে এই ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি, ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি, এই যে কে ওয়ানটা খুব বড় হয়ে যায়, এটা তোমার টেন্স টু প্রায় জিরো হয়ে যাবে। মানে যদি কে ওয়ান খুব বড় হয়ে যায়, ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টিটা টেন্স টু জিরো হয়ে যাবে। এইটা শুধু তাই না, এই কে টু বাই কে টু মাইনাস কে ওয়ান, এইটাকে তখন তুমি লিখতে পারবে কি, যদি কে ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু হয়ে যায়, এটা মাইনাস কে টু বাই কে ওয়ানের মতো দেখতে হবে, কারণ কে টু এবং কে ওয়ানের মধ্যে কে ওয়ানটা অনেক অনেক বড়, তো তুমি কে টুটা এখান থেকে ছেড়ে দিতে পারো, এটা মাইনাস কে ওয়ান কে টু বাই কে ওয়ান হয়ে গেল। এটাও দেখো তোমার টেন্স টু জিরো হয়ে যাবে, কারণটা কি না, কে টুর থেকে কে ওয়ান হচ্ছে অনেক 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 বড়। এইটা তা যদি হয় তাহলে এই যে ইকুয়েশনটা কেমন দেখতে হচ্ছে এখন তোমার, সি এটা হচ্ছে এ হলো, আর তারপরে দেখো এই বাঁদিকের পার্টটা কিন্তু বেসিক্যালি তাহলে জিরো হয়ে গেল তোমার, কে টু বাই কে ওয়ান মাইনাস কে টু, এইটা মোডালে জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি সেটাও তোমার জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে জিরোর কাছাকাছি হয়ে গেল। তাহলে এখানে কি হলো, যখন সি মানে তাহলে কি হবে, তাহলে ডান দিক থেকে দেখো কে টুটা যেহেতু খুব ছোট, কে টু তুমি বাদ দিয়ে দাও, তাহলে কে ওয়ান কেটে চলে গেল, কেটে চলে গিয়ে কেমন দেখতে হয়েছে, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি, এইটা হচ্ছে তোমার সকল কনসেন্ট্রেশনটা দেখো এইরকম টাইপের দেখতে হয়ে যাচ্ছে, মানে অ্যাপ্রক্সিমেটলি সি এর কনসেন্ট্রেশন এইরকম ভাবে দেখতে হয়ে যাচ্ছে। মানে আমার এই যে ইকুয়েশনটা ছিল এ থেকে বি ভায়া সি, যদি এমন হয়ে যায় যে কে ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু, তাহলে দেখো এখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে ফাইনাল প্রোডাক্ট সি এর কনসেন্ট্রেশনটা এরকম টাইপের দেখতে। আচ্ছা এবারে তুমি এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ দ্য সিঙ্গেল স্টেপ রিয়াকশন এ থেকে সরাসরি সি। তাহলে এ থেকে যদি সরাসরি সি হয়, ইনিশিয়ালি টি ইকুয়াল টু জিরোতে যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ থাকে, প্রোডাক্টটা জিরো থাকে, আর অ্যাট এ টাইম টিতে যদি তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ধরো তোমার জাস্ট এ বললাম, যেটা বেসিক্যালি তোমার এ মাইনাস এক্স, আর সি এর কনসেন্ট্রেশন সি ইকুয়াল টু যদি এক্স হয়ে যায়, তাহলে এইখান থেকে তোমার সি এর কনসেন্ট্রেশন কত বেরোয়, মানে এ থেকে সরাসরি সি হলে, এটা তুমি নিশ্চয়ই করে দেখেছিলে, মানে অনেকবার করেছো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স স্টাডি করতে গিয়ে, এ সি এর কনসেন্ট্রেশন এ ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি। এটা তাহলে কি হলো, তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো যে যদিও এটা একটা কনজিকিউটিভ রিয়াকশন, যদি কে ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি প্রোডাক্ট কতটা তৈরি হবে সেটা কার উপরে নির্ভর করছে, দেখো যে স্টেপে রেট কনস্ট্যান্টটা কম তার উপরে নির্ভর করছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে যখন তোমার হোয়েন কে ওয়ানটা মাঝ গ্রেটার দেন কে টু, অর্থাৎ প্রথম স্টেপটা হচ্ছে ফাস্ট, পরেরটা স্লো, মানে কে ওয়ান মাঝ গ্রেটার দেন কে টু মানে প্রথমটা ফাস্ট, পরেরটা হচ্ছে স্লো, হোয়েন কে ওয়ান মাঝ গ্রেটার দেন কে টু, দেন concentration of product depends on the rate constant of the slowest step. রেট কনস্ট্যান্ট বা স্লোয়েস্ট স্টেপ, তাহলে স্লোয়েস্ট স্টেপে রেট কনস্ট্যান্ট উপরেই কিন্তু সি এর কনসেন্ট্রেশনটা তোমার নির্ভর করছে।
তাই তো? তার মানে দেখো, মানে ব্যাপারটা এরকম করে ভাবার চেষ্টা করো। ধরো তুমি একটা তোমার সোর্স আছে, সোর্স মানে জলের সোর্স আছে ধরো, এবার এখান থেকে জল আসছে, হ্যাঁ, এবারে তুমি প্রথমে হয়তো একটা এই জলটা যখন আসছে প্রথমে একটুখানি মানে এটা এটা সোর্স মানে এটা ইনলেট আমি বলছি, মানে সোর্স মানে হচ্ছে তোমার সোর্স আর ইনলেট, ধরো ইনলেট, আর শেষে ধরো তোমার আউটলেট, কতখানি জল এসে পৌঁছাবে। এবারে জলটা ধরো এমন হলো যে প্রথমে একটা 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 সরু পাইপ আছে শুরুতে, আর তারপরে হচ্ছে তোমার একটা মোটা পাইপ আছে ধরো শেষে, করে তোমার আলটিমেটলি আউটলেটে তুমি জলটা পাচ্ছ। এবারে তুমি খেয়াল করো যে এই যে আলটিমেটলি আউটলেটে যে জলটা এসে পৌঁছাবে, বা আমি এইভাবে বলতে পারি, অথবা ধরো প্রথমে তোমার হচ্ছে একটা মোটা পাইপ ছিল, তারপরে ধরো তোমার একটা সরু পাইপ, এটা আউটলেট, এটা হচ্ছে তোমার ইনলেট, এইটা। এবার তুমি আমায় বলো যে তার মানে এই জায়গায় যখন জলটা ফ্লো করবে স্লোলি, এই জায়গায় জলটা ফ্লো করবে কুইকলি, এই জায়গায় জলটা ফ্লো করবে কুইকলি, এই জায়গায় জলটা ফ্লো করবে হচ্ছে স্লোলি, তাহলে আউটলেটে তুমি অ্যাকচুয়ালি কতখানি জল পাবে সেটা কার উপরে নির্ভর করবে? নির্ভর করবে কিন্তু সকল এই যে জায়গাটা সরু সেই জায়গাটার উপরে। তোমার দেখবি পৌরসভা থেকে যখন জলের লাইন দেয়, তোমার বাড়িতে মানে অনেক মোটা মোটা সব পাইপ টাইপ সেটি থাকতে পারে, তোমার বাড়িতে যে কানেকশনটাকে দেবে না, হ্যাঁ, সেইটা কিন্তু একটা সরু পাইপ দিয়ে দেবে, ডিপেন্ডিং অন যে তোমার ফ্ল্যাটে কতজন লোক আছে তার উপরে নির্ভর করে একটা সরু পাইপ তোমাকে দেবে। তাহলে সেই মতো করে তোমার বাড়িতে জলটা ঢুকলো, তার ভেতরে এবার তুমি ভেতরে বাথরুম টাথরুমের অনেক মোটা মোটা পাইপ দিলে কি দিলে তাতে কিন্তু কিচ্ছু তোমার এসে গেল না। তাহলে এটা দাঁড়াচ্ছে কি যখন তোমার, বা অন্যভাবে আর একটা আমি এক্সাম্পল দিই, ধরো তুমি কোনো একটা রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছ, কিছু জায়গা হয়তো ভীষণ ভালো রাস্তা, চওড়া রাস্তা, তুমি ভীষণ স্পিডে গাড়ি চালিয়ে গেলে, আবার কিছু জায়গায় আছে প্রচন্ড সরু রাস্তা যেখানে তুমি প্রচন্ড জ্যামে পড়ে গেছে। তাহলে আলটিমেটলি তুমি কোনো একটা ডেস্টিনেশনে কিভাবে কত সময় পরে পৌঁছাবে সেইটা হচ্ছে দেখো যে যে জায়গাটা তুমি জোরে চালাচ্ছ তার উপরে প্রায় নির্ভর করছে না, যে জায়গায় তুমি জ্যামে ফেঁসেছিলে, যে জায়গায় তোমার গাড়ির স্পিড হচ্ছে প্রচন্ড কম হয়ে গিয়েছিল, সেটাই কিন্তু তোমার ঠিক করে দেবে আলটিমেটলি কতক্ষণ সময় পরে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই তোমার অর্গানিক কেমিস্ট্রি থেকে ভীষণ পপুলার কনসেপ্ট, যেটা আমরা বলি না যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, সেইটা হচ্ছে এইটা, যে আলটিমেটলি প্রোডাক্ট কি পাবে সেইটা কিন্তু নির্ভর করবে একটা কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে সেই স্টেপটার উপরে, যেই স্টেপটা হচ্ছে তোমার প্রচন্ড স্লো। সেই জন্য এরকম একটা স্টেটমেন্ট বলা হচ্ছে যে এটা এখান থেকে আমি একটা কনক্লুশন করতে পারছি, সেটা হচ্ছে এই যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। Slowest step is the rate determining step. Slowest step is the rate determining step. ঠিক আছে? Slowest step is the rate determining step. দেখো এইটা বুঝতে পারলে যে স্লোয়েস্ট স্টেপ যে রেট ডিটারমিনিং স্টেপ সেটা আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার দারুণ পরিষ্কার তো? আচ্ছা আচ্ছা, এবারে এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে তুমি যদি এই প্রোফাইলটাকে দেখো, প্রোফাইলটা কেমন দেখতে হবে? ধরো এদিকে তুমি এ এর কনসেন্ট্রেশন লিখছো, অথবা বি এর কনসেন্ট্রেশন লিখছো, অথবা সি এর কনসেন্ট্রেশন লিখছো, এখানে টাইম লিখছো। আচ্ছা, এর কনসেন্ট আমি ধরো কোন কেসটাকে কনসিডার করছি না, একটা কেস কনসিডার করছি যখন K1 মাঝমাঝ গ্রেটার দ্যান K2, অর্থাৎ K1 মাঝমাঝ গ্রেটার দ্যান K2, তার ক্ষেত্রে এ বি সি তার কনসেন্ট্রেশন ওই টাইম যখন তুমি লিখবে সেটা কেমন দেখতে হবে একটুখানি ভালো করে বুঝে নেওয়া যায়। K1টা মাঝমাঝ গ্রেটার দ্যান K2, তাহলে দেখো K1 যদি মাঝমাঝ গ্রেটার দ্যান K2 হয় তাহলে এটা সে ভীষণ কুইকলি ডিসঅ্যাপিয়ার করে যেতে চাইবে। মানে আগে যেমন এই আগের ছবিতে এটা অনেকটা পরে ডিসঅ্যাপিয়ার করছিল এরকম স্লোলি গিয়ে, এখন তো এ থেকে বি চলে যাওয়াটা ভীষণ কুইকলি হচ্ছে, তাহলে এর কনসেন্ট্রেশনটা ভীষণ কুইকলি, মানে একদম ভীষণ কুইকলি এর কনসেন্ট্রেশনটা তোমার বেসিক্যালি জিরোর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে এইটা। আর এবারে বিটা তোমার তাহলে তৈরিও হয়ে যাবে প্রচন্ড কুইকলি, বিটা তৈরিও হয়ে গেল তোমার প্রচন্ড কুইকলি এইটা। এবারে সেই বিটা সে কি করছে, অনেক স্লোলি আস্তে 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 ডিকে করছে, মানে বিটা তৈরি হয়ে মানে ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করে গেলে ভীষণ কুইকলি,
অ্যাপিয়ার করে যাওয়ার পরে সে কি করছে তোমার আস্তে 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 ডিকে করছে, আর মাঝপথে হচ্ছে যে তোমার সকল যেটা সি এর এটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশনটা এরকম ভাবে গেল এইটা এটা, আর সিটা কি হচ্ছে না দেখো সিটা হচ্ছে তোমার ওই মানে সিটা যে তৈরি হবে, প্রথম কথা হচ্ছে যে মানে একটা ইন্ডাকশন টাইম আছে, কারণ কে টুটা যেহেতু তোমার অনেক ছোট, তাহলে বি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তো আর সি তৈরি হচ্ছে না, তোমার একটা সার্টেন টাইম পর থেকে তোমার শুরু হলে তাহলে ইন্ডাকশন টাইম হচ্ছে এইটা। আচ্ছা এবারে এই সিটা যদি বি এর কনসেন্ট্রেশন বেশি, তাহলে সি বাসের স্লোপটা হচ্ছে প্রচন্ড বেশি, কিন্তু এটা কথা হচ্ছে মানে মানে এটা হচ্ছে ফ্ল্যাট মতো না, এটা তোমার বেশি হচ্ছে, কিন্তু মানে হয়তো যতটা মানে মানে এটা হচ্ছে তোমার প্রথম দিকটা একটুখানি এরকম হলো, তারপরে দেখো এইটা খুব কুইকলি ম্যাক্সিমামে পৌঁছে গেল, তারপরে কিন্তু এইটা তোমার একটা মোরাললেস একটা এই ধীরে 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 তোমার সি এর কনসেন্ট্রেশনটা বাড়বে। আচ্ছা সি এর কনসেন্ট্রেশনটা হঠাৎ করে অনেক তাড়াতাড়ি বেড়ে যেতে পারবে না, কারণ সিটা তো তৈরি হবে বি থেকে, তাহলে তোমার এ তো শেষ হয়ে গেছে, তাহলে এ যদি শেষ হয়ে যায় বি যতটা ডিসঅ্যাপিয়ার করবে সি অ্যাকচুয়ালি ততটা তৈরি হবে, তাহলে বিটা তোমার এইখান থেকে যতটা কমবে, এই যে টোটাল ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ সেইখান থেকে যতটা কমবে সি কিন্তু অ্যাকচুয়ালি তোমার ততটাই স্লোলি তৈরি হবে। তাহলে এই যে পার্টিকুলার কেসে যখন K1 মাঝ গ্রেটার দ্যান K2 হচ্ছে, তখন এটা কুইকলি ডিসঅ্যাপিয়ার করে গেল, বি এর কনসেন্ট্রেশন কুইকলি ম্যাক্সিমামে পৌঁছে গেল, তারপরে বিটা স্লোলি ডিকে করছে, এবং একই রকম ভাবে সিটা হচ্ছে তোমার অনেক স্লোলি তোমার তৈরি হচ্ছে। এবার বিটা অনেক সময় পরে তোমার এটা আস্তে আস্তে জিরোয় গিয়ে পৌঁছাবে, সিটা অনেক সময় পরে কিন্তু তার যে ম্যাক্সিমাল লিমিটিং ভ্যালু সেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, পরিষ্কার জিনিসটা? এটা হ্যাঁ স্যার। আচ্ছা আবার উল্টো দিকে দেখো আর একটা সিচুয়েশন, কেস 2, যদি K2টা মাঝ গ্রেটার দ্যান K1 হতো, তাহলে একদম এই যে ইকুয়েশনটা বলা হয়েছিল এইখানে হচ্ছে আগে বলেছিলাম যে K1টা মাঝ গ্রেটার দ্যান K2, এখানে হচ্ছে K2টা মাঝ গ্রেটার দ্যান K1। K2 মাঝ গ্রেটার দ্যান K1 হয়ে গেলে তুমি জাস্ট নিজে করে নিতে পারবে যে যখন K2টা খুব বড় হয়ে যাবে, পরের টার্মটা বেসিক্যালি তুমি ইগনোর করতে পারবে, আর K2টা মাঝ গ্রেটার দ্যান K1 হলে K1টাকে বাদ দিতে পারবে, তখন সি এর কনসেন্ট্রেশন তোমার দাঁড়িয়ে যাবে, তাহলে দেন ওই আগের একই লজিকে আর কি সি এর কনসেন্ট্রেশন তোমার দাঁড়িয়ে যাবে হচ্ছে এই প্রথমটা a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K1 ইন্টু টি এইটা। তাহলে দেখো এই পার্টিকুলার কেসে এই রেট অফ দ্য রিয়াকশনস কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করছে স্লোয়েস্ট স্টেপে যে রেট কনস্ট্যান্ট তার উপরে আর কি। তাহলে এটাকে তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ দ্য এলিমেন্টারি রিয়াকশন এ থেকে সরাসরি সি ভায়া রেট কনস্ট্যান্ট তোমার K1, তাহলে এইখানে যদি তোমার টাইম t ইকুয়াল টু 0-তে এর কনসেন্ট্রেশনটা এ থাকে, এটা 0 থাকে, তাহলে অ্যাট এ টাইম টিতে যদি এর কনসেন্ট্রেশনটা হচ্ছে তোমার এ, সেটা a মাইনাস এক্স বলো, আর সি এর কনসেন্ট্রেশন সি সেটা তুমি এক্স বলো, তাহলে তুমি এখান থেকে করে দেখাতে পারো সিটা বেরোবে হচ্ছে তোমার a ইন্টু 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K1 ইন্টু টি, মানে একদম একই রকমের এইটা। তাহলে এই পার্টিকুলার কেসে যদি তুমি ছবিটাকে আঁকার চেষ্টা করো, ছবিটা কেমন হবে? তাহলে এদিকে তুমি এ এর কনসেন্ট্রেশন অথবা বি এর কনসেন্ট্রেশন অথবা সি এর কনসেন্ট্রেশন লিখছো, এদিকে টাইম প্লট করছো, এটা হচ্ছে তোমার এ। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, যেটা আমি যে রিয়াকশনটাকে লিখেছিলাম যে এ থেকে বি, বি থেকে সি, এই রেট কনস্ট্যান্টটা K1, এই রেট কনস্ট্যান্টটা K2, তাহলে K1টা খুব ছোট, তাহলে K1টা যদি ছোট হয় তাহলে এর কনসেন্ট্রেশনটা কি হবে, অনেক স্লোলি আস্তে 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 জিরোর দিকে যাওয়ার চেষ্টা করবে, স্লোলি জিরোর দিকে যাওয়ার চেষ্টা করবো এর কনসেন্ট্রেশনটা এটা। আর এবারে এ থেকে তো বি তৈরি হচ্ছে, তাহলে এ যদি খুব স্লোলি ডিকে করে তাহলে বি কি করবে না, বি বেসিক্যালি খুব স্লোলি তোমার জাস্ট তার কনসেন্ট্রেশনটা বাড়ার চেষ্টা করবে এটা এটা। আর সিটা কি হচ্ছে না, সিটা যেটা হচ্ছে যেহেতু বি থেকে তোমার আলটিমেটলি সি তৈরি হবে, তাহলে হচ্ছে তোমার ওই দেখো ওই একই রকম করে তোমার ওই একটা ইন্ডাকশন টাইম রইল, কারণ এ তো এ ডিসঅ্যাপিয়ার করা স্টার্ট করেছে কিন্তু এ তো খুব স্লোলি ডিসঅ্যাপিয়ার করেছে, তার মানে সিটা তৈরিও হবে হচ্ছে অনেকটা পর থেকে এইটা। আর এবারে বিটা তোমার এই পার্টিকুলার কেসে দেখো যে বিটা মানে মানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে K2টা খুব বেশি হয়ে যাওয়ার জন্যে
যে মুহূর্তে বি তৈরি হলো বিটা কিন্তু তোমার ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, মানে যে মুহূর্তে বি তৈরি হলো বিটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, মানে এই জন্য ইন্ডাকশন টাইমটা আমি ছবিতে যেটা দেখাচ্ছি তার তুলনায় অ্যাকচুয়ালি অনেকটা কম, মানে ইন্ডাকশন টাইমটা এই পার্টিকুলার কেসে অনেক কম হবে। কারণ ওই যেটা বলছিলাম না যে সোহনকে আমি একটা জিনিস দিতে চাইছি, সুব্রত সে নিজের কাছে প্রায় ধরে রাখছে না, মানে সে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওকে দিয়ে দিচ্ছে। তো সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেয় তাহলে ইন্ডাকশন টাইমটা কম্পারেটিভলি মানে আগেরটার থেকে অনেকটা কম হবে। ইন্ডাকশনটা একটা থাকবে, কারণ তুমি আলটিমেটলি তো এ ভায়া বি সিতে যাচ্ছ, তাই ইন্ডাকশন একটা টাইম থাকবে, কিন্তু সেটা বেশ কম হবে টি ইন্ডাকশনটা এইটা মানে আগের তুলনায়। আর এবারে সিটাকে তৈরি হচ্ছে, দেখো এখানে বি এর প্রায় কোনো রোল নাই, কারণ বি তার নিজের মানে সেই মানে বলে না নুন আনতে পান্তা ফোড়ায় টাইপের সিচুয়েশন আর কি, যে এ থেকে তুমি রোজগারটা করছে ভীষণ স্লোলি, কিন্তু এত লোক এত পাওনাদার আছে তোমার কাছে যে তোমার কাছে টাকাটা প্রায় থাকার সময়ই পাচ্ছে না, তুমি মাসের শুরুতেই হচ্ছে মাইনেটা পেলে সঙ্গে সঙ্গে তোমাকে প্রায় দিয়ে দিতে হচ্ছে। সেই জন্য আলটিমেটলি ওই যেটা দাঁড়াচ্ছে যে মানে তোমার কাছে কখনোই কিছু প্রায় জমতে পারছে না। এই দেখো এই বি এর কনসেন্ট্রেশনটা যেটা আমি লিখেছি, মানে নিচটা হচ্ছে এ উপরটা হচ্ছে বি, এইটা মানে বি এর কনসেন্ট্রেশন দেখো অ্যাজিভ জানো উইথ টাইম প্রায় কিছু চেঞ্জ হচ্ছে না, বি এর কনসেন্ট্রেশন উইথ টাইম প্রায় হচ্ছে তোমার কিছু চেঞ্জ হচ্ছে না এইটা। এবং অটোমেটিক্যালি সিটা কি হবে না, সিটা এইখান থেকে বেসিক্যালি এ যেমন করে ডিসঅ্যাপিয়ার করছে সি হচ্ছে তোমার আস্তে 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 এমন করে জাস্ট বাড়বে। মানে এখানে তো দেখতে পাচ্ছ যে বিটা যে সেইভাবে যে একটা ম্যাক্সিমামে পৌঁছালো তারপর কমছে সেরকম নয়, বি এর কনস্ট্যান্ট থ্রু আউট টাইম মোরালেস তোমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তো থ্রু আউট যদি মোরালেস কনস্ট্যান্ট থেকে যায় তাহলে তোমার দেখো এইটা এইটা এই সি এর কনস্ট্যান্টেশন এইরকম ভাবে তোমার স্লোলি বাড়বে, তাহলে তখন এই ছবিটা এই ধরনের দেখতে হবে। ঠিক আছে, তো ছবিটা কেন এরকম হলো বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এইখানে একটা জিনিস দেখবে, এই ছবি আঁকার সুবিধার জন্য আমি বলছি যে যে কোনো মুহূর্তে অ্যাট এনি ইনস্ট্যান্ট এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশনের যোগফলটা না ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা ছিল না তার সঙ্গে সমান হবে। ওই জন্য তুমি ছবিগুলো এমন করে আঁকবে যাতে করে এ প্লাস বি প্লাস সি যোগ করলে এ এর সঙ্গে সমান হয়, এ প্লাস বি প্লাস সি যোগ করলে কেন এর সঙ্গে সমান হয়, সেখানে দুটো আঁকতে পারলে থার্ডটা কিন্তু তুমি অটোমেটিক্যালি এঁকে ফেলতে পারবে এটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই পার্টিকুলারলি লাস্টের কেসটা আর কিছুটা হলো সেকেন্ড কেসটা। আচ্ছা এইটা এটা কার জন্য হলো, এটা হচ্ছে তোমার K2টা মাঝ গ্রেটার দেন K1 তার জন্য ছবি। তাহলে এই মানে এবিসি মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্রোফাইলটা এক সেকেন্ড মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্রোফাইলটা এইখানে যে ছবিটা এঁকেছিলে সেইটা হচ্ছে তোমার K1 আর K2 মোডারলেস কাছাকাছি, তখন তোমার এই ধরনের ছবি। যখন K1টা মাঝ গ্রেটার দেন K2 তখন এই ধরনের ছবি, আর যখন K2টা মাঝ গ্রেটার দেন K1 তখন হচ্ছে এই ধরনের ছবি। হ্যাঁ বলো কি বলছিলে বলো। স্যার বলছি ওখানে তো যে বি এর যে কনসেন্ট্রেশনটা ওটা তো অনেকটা কম হচ্ছে, তাহলে তো সিটা আরো কম হওয়ার কথা ছিল না? না সিটা কম হবে না, সিটা মানে ডিসি বাই ডিটিটা হচ্ছে K2 ইন্টু বি, অর্থাৎ মানে স্লোপটা কম হবে, মানে সি ভার্সেস টি পটের স্লোপটা কম হবে। মানে ডিসি বাই ডিটি হচ্ছে K2 ইন্টু বি, অর্থাৎ বি এর কনসেন্ট্রেশন যদি কম বি থেকে সি তৈরি হওয়ার রেটটা কম হবে, রেটটা কম হবে মানে সি ভার্সেস টি পটের স্লোপটা কম হবে। যেমন আগের ছবিতে দেখো এইখানে যেমন কি হচ্ছে শুরুর দিকে স্লোপটা প্রচন্ড বেশি লিখেছো তুমি, হ্যাঁ আচ্ছা এইখানে মানে এইটাই বলি বরং এইটা দেখো এই যে টি ম্যাক্সের কাছাকাছিতে এটা অনেকটা খাড়া, তারপরে কি হচ্ছে আস্তে আস্তে ফ্ল্যাট, তার মানে এখানে থ্রু আউটই এই ফ্ল্যাট প্রায় থাকবে। অর্থাৎ এই যে সি এর কনসেন্ট্রেশনটা বাড়ছে দেখো হঠাৎ করে খাড়াভাবে কোথাও বাড়ছে না, প্রথম থেকেই হচ্ছে ভীষণ স্লোলি একটা বাড়ছে। বোঝাতে পারলাম? ঠিক আছে তো? আচ্ছা এইটা আচ্ছা এবার এই সেকেন্ড এবং থার্ড এই দুটো কেসে একটু খেয়াল করে দেখো, সেকেন্ড এবং থার্ড এই দুটো কেসে তুমি যেটা দেখতে পাচ্ছ সকালে ইন্টারমিডিয়েট বি এর কনসেন্ট্রেশনটা এইখানে শুরুর দিকে টাইমটাকে তুমি বাদ দাও, তারপরে বি এর কনসেন্ট্রেশন মোরলেস কনস্ট্যান্ট আছে, এখানেও তাই ঠিক একই রকম ভাবে শুরুর দিকে কনসেন্ট্রেশন যদি বাদ দাও দেখো বি এর কনসেন্ট্রেশনটা মোরলেস কিন্তু একই আছে। মানে এটা একটু নিচে এঁকে দিই, এটা এটা মনে হচ্ছে কেন এ মনে হচ্ছে, এইটা হচ্ছে তোমার এর কনসেন্ট্রেশন প্রোফাইল। এটা দেখো বি এর কনসেন্ট্রেশন মোরালেস একটা কনস্ট্যান্ট আছে, তাহলে অ্যাজ ইফ মনে হচ্ছে যে ইন কেস 2 and 3 ইন কেস 2
অ্যান্ড 3, মানে এই যে শেষের দুটো কেস, মানে কেস 2 3 মানে হচ্ছে মানে 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 কেস 2 3 বললে ভুল হবে, মানে এখানে মানে ইন দ্য লাস্ট 2 কেসেস এইভাবে লিখি, মানে যখন k1 মাঝ গ্রেটার দেন k2 অথবা k2 মাঝ গ্রেটার দেন k1, তাহলে ইন লাস্ট 2 কেসেস মানে বেসিক্যালি k1 টা মাঝ গ্রেটার দেন k2 অ্যান্ড k2 টা মাঝ গ্রেটার দেন k1, তুমি কি দেখতে পাচ্ছ লাস্ট 2 কেসেস concentration of B remains more or less constant in time except the initial time range. ওই ইনিশিয়াল টাইম রেঞ্জটাকে বাদ দিলে বাকি সময়টা জুড়ে কিন্তু বি এর কনসেন্ট্রেশনটা মোর অর লেস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তাই না? তার মানে কি, তাহলে ম্যাথামেটিক্যালি এটার মানে হচ্ছে এই ডিবি বাই ডিটিটা এটা তোমার বেসিক্যালি 0 হয়ে থাকছে, মানে বি এর কনসেন্ট্রেশন উইথ টাইম প্রায় চেঞ্জ হচ্ছে না। এর মানে বেসিক্যালি মানেটা কি, বেসিক্যালি মানেটা হচ্ছে তোমার বেসিক্যালি দেখো এই ডিবি বাই ডিটিটা মোর অর লেস 0 হচ্ছে, এবং এটা মানে ভীষণ স্ট্রিক্ট হচ্ছে পরের কেসটাতে, মানে পরের কেসটাতে মানে হচ্ছে এই লাস্টের কেসটাতে যেখানে তোমার বেসিক্যালি k2টা মাঝ গ্রেটার দেন k1। এইটা মানে আমি এইটা এই দুটো কেস বললে তোমার প্রথমে হয়তো ইনিশিয়ালি কনফিউশন হতে পারে, আমি তার থেকে বলি এটা শেষের কেসটাকে আরো স্পেশাল করে বলি, ইন দ্য লাস্ট কেস বলি, তাহলে তোমার হয়তো ব্যাপারটা আরো সুবিধা হবে আর কি, যেখানে হচ্ছে k2টা মাঝ গ্রেটার দেন k1, তাহলে তোমার দেখবি অনেক কিছু বুঝতে সুবিধা হবে। আমি সেই জন্য আমি এইটাকেই বলি, মানে ইন দ্য লাস্ট কেস, in the last case when k2টা মাঝ গ্রেটার দেন k1 concentration of B remains more or less constant in time except the initial time range। একদম শুরুর দিকে একটুখানি জায়গা তুমি যদি বাদ দাও তাহলে দেখো পুরো কনসেন্ট্রেশনটা দেখো এখান থেকে কনসেন্ট্রেশন দেখো মোর অর লেস তোমার অ্যাজ ইফ যেন কনস্ট্যান্ট হয়ে গেছে, মোর অর লেস টাইম কনসেন্ট্রেশনটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা তাহলে তুমি কি বলতে পারো, তাহলে যদি বিটা টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ না হয় তাহলে ডিবি বাই ডিটিটা 0, এইটা। আচ্ছা বেশ, সেটা কখন সত্যি, যখন k2টা মাঝ গ্রেটার দেন k1। আচ্ছা k2টা মাঝ গ্রেটার দেন k1 মানেটা কি, মানে যে মুহূর্তে বি তৈরি হলো সেই মুহূর্তে বিটা ভেঙে যাচ্ছে। তাহলে দেখো তোমার কোন একটা রিয়াকশন ঘটছে, ইনিশিয়ালি মানে রিয়াক্টান্টটা এ, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে সি, ভায়া সাম ইন্টারমিডিয়েট স্টেপস তোমার এই প্রসেসটা ঘটেছে, এবং যেটা ইম্পর্টেন্ট যে এই মাঝে যে বিটা তৈরি হচ্ছে সেই বিটা সেইটা কিন্তু প্রচন্ড শর্ট লিভড বলেই সে সঙ্গে সঙ্গে তো ভেঙে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের বিকে বলা হবে তোমার ইন্টারমিডিয়েট বা অ্যাক্টিভেটেড স্পিসিস। তাহলে এইখানে যেটা দাঁড়াচ্ছে যে হেয়ার বি ইজ সেড টু বি অ্যান ইন্টারমিডিয়েট অর অ্যাক্টিভেটেড স্পিসিস। এই বিটাকে আমি বলবো এটা ইন্টারমিডিয়েট অর অ্যাক্টিভেটেড স্পিসিস, ঠিক আছে? বি ইজ সেড টু বি অ্যান ইন্টারমিডিয়েট অর অ্যাক্টিভেটেড স্পিসিস, ঠিক আছে? মানে বিটাকে বলা হবে একটা ইন্টারমিডিয়েট অথবা তোমার অ্যাক্টিভেটেড স্পিসিস, এবং তার জন্য তুমি কি লিখতে পারলে না, ডিবি বাই ডিটিতে 0 লিখতে পারলে। তাহলে কেন ইন্টারমিডিয়েট বা অ্যাক্টিভেটেড স্পিসিস বললাম, কারণ k2টা যদি মাঝ গ্রেটার দেন k1 হয়ে যায় তাহলে বি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়ালি রিয়াক্টান্টটা এ, অ্যাকচুয়ালি প্রোডাক্টটা সি, মাঝে বি সে খুব অল্প সময়ের জন্য এসেছিল, সে কিন্তু ডিসঅ্যাপিয়ারও করে গেছে, সেই বিটাকে বলা হবে ইন্টারমিডিয়েট অর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। তার জন্য তুমি কি লিখতে পারলে, তার জন্য তুমি লিখতে পারলে হচ্ছে ডিবি বাই ডিটি ইকুয়াল টু 0। তাহলে এইটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন, কারণ এইটা স্ট্রিক্টলি কনস্ট্যান্ট নয়, কারণ শুরুর দিকটা তোমাকে বাদ দিতে হচ্ছে বা হয়তো স্লোলি তোমার বাড়ছে, বা শেষের দিকে যখন বি প্রায় শেষ হয়ে যাবে তখন শেষের দিকে নিশ্চয়ই বি এর কনসেন্ট্রেশনটা কমে 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 আবার 0-র দিকে যেতে হবে, সেখানে এটা একটা অ্যাপ্রক্সিমেশন। তাহলে দিস ইজ কল্ড দ্য স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। তাহলে এই যে অ্যাপ্রক্সিমেশনটা, এই অ্যাপ্রক্সিমেশনটাকে বলা হয় তোমার স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। This is the famous steady state approximation. তাহলে বোঝা গেল, তাই এই যে একটা কনজিকিউটিভ রিয়াকশন যেখানে হয়তো এ ভায়া সাম ইন্টারমিডিয়েট যখন প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে ইন্টারমিডিয়েটের জন্য তুমি এরকম লিখতে পারবে ওই ডিবি বাই ডিটি বা ডিআই বাই ডিটি ইকুয়াল টু 0 লিখতে পারবে, সেটাকে বলা হবে তোমার সকল স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন।
দেখো যেটা বললাম সেটা পরিষ্কার কিনা তোমার পক্ষে। ঠিক আছে, স্যার ইন্টারমিডিয়েট অর তারপরে কি লিখেছেন এটা? ইন্টারমিডিয়েট অর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা অ্যাক্টিভেটেড স্পিসিস, মানে ইন্টারমিডিয়েট যেটা সেটাই হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড স্পিসিস। মানে এই যে ধরো একটা টার্সিয়ালি অ্যালকিল হ্যালাইড তোমার ছিল, এটা হচ্ছে ধরো একটা তোমার টার্সিয়ালি অ্যালকিল হ্যালাইড। এবারে তুমি একটা ওই SN1 মেকানিজম লিখছো, এটা কি হচ্ছে না এক্সটা প্রথমে বেরিয়ে গিয়ে আর প্লাস প্লাস এক্স মাইনাস তৈরি করে ফেললো, এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, এটাকে তুমি নাম দাও ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট এবারে এইখানে তুমি একটা ধরো ওএইচ মাইনাস বা কিছু একটা অ্যাড করছো, করে ধর তোমার তৈরি হলো ওএইচ, এটা অ্যালকোহল তৈরি হলো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যালকোহল তৈরি হলো, তাহলে এইটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট। আর তুমি ভাবো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকে সি তৈরি হচ্ছে, এইটা হচ্ছে তোমার স্লো, আই শেপটা হচ্ছে ফাস্ট। তা স্লো মানে হচ্ছে এইটা কিন্তু রেট কনস্ট্যান্ট K1 বলো, এটা রেট কনস্ট্যান্ট কিন্তু K2 বলো, তাহলে K2টা মাঝ গ্রেটার দেন K1, সেই জন্য বিটা তোমার ইন্টারমিডিয়েট রোল প্লে করছে। ঠিক আছে, পরিষ্কার ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবং এই রিয়াকশনের ক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশনস কিন্তু নির্ভর করবে কিসের উপরে? এই স্লোয়েস্ট স্টেপটার উপরে, অর্থাৎ এইটা স্লোয়েস্ট স্টেপ, স্লো স্টেপ, এবং এটাই হচ্ছে তোমার রেট ডিটারমিনিং স্টেপ। দিস ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। এই যে লিখেছিলাম না স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, কোথায় লিখলাম? এই যে স্লোয়েস্ট স্টেপ, স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, সেটাকে অনেক সময় RDS বলা হয়। এটা দেখো যা বলেছে এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার তো, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। একটা জিনিস জিজ্ঞেস করতাম, হ্যাঁ বলো। স্লোয়েস্ট স্টেপটা কেন আরটিএস হচ্ছে, ওই জিনিসটা আরেকবার বলে দেবেন? না ওই আমি মুখস্থ করেছিলাম আবার ভুলে গেছি। ঠিক আছে, মুখস্থ করেছিলাম, মুখস্থ করে আবার ভুলে গেছি। কতবার তো বললাম, কি অসুবিধাটা কি হলো? ওই ইনলেট আর আউটলেটের ডায়াগ্রামটা একটু বুঝতে অসুবিধা আচ্ছা হচ্ছে। কিছুই না, ধরো তুমি এই এদিক দিয়ে জল ঢুকছে, ইনলেট দিয়ে জল ঢুকছে, একটা জায়গায় সরু পাইপ আছে আর একটা জায়গায় মোটা পাইপ আছে, তাহলে আউটলেটে কতখানি জল পৌঁছাবে সেটা কার উপরে নির্ভর করবে? এই সরু পাইপটার উপরে নির্ভর করবে না মোটা পাইপটার উপরে নির্ভর করবে বলো? সোর্সের উপর ইনলেট, মানে না ইনলেট না, সরু পাইপটার উপরে ইনলেট, আরে দুজনের ক্ষেত্রে তো ইনলেট আছে রে বাবা। সরু পাইপটার উপর, সরু পাইপটার উপর, আমি সেটাই বলছি, সরু পাইপটার উপরে। তাহলে এবারে জলটা কোথা দিয়ে ফাস্টার রেটে যায়? এই সরু পাইপটা দিয়ে ফাস্টার রেটে যায় না মোটা পাইপটা দিয়ে ফাস্টার রেটে যায়? মোটা পাইপটা দিয়ে ফাস্টার রেটে, মানে তোমার জল যায় ধরো মোটা দিয়ে ফাস্টার রেটে যায়, সরু পাইপ দিয়ে স্লোয়ার রেটে যায়, তাহলে সরু পাইপ দিয়ে স্লোয়ার রেটে যায়, সেটাই কিন্তু তোমার ঠিক করে দিয়েছে তোমার বাড়িতে কতখানি জল অ্যাকচুয়ালি গিয়ে পৌঁছাবে, বা আউটলেট দিয়ে কতখানি জল গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তার মানে কি হলো? তার মানে সেটাই বললাম যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। তোমার বাড়ির বালতিতে কতখানি জল পড়বে সেটা কিন্তু তোমার নির্ভর করবে যে মাঝে তোমার অনেক পাইপ টাইপ থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে সরু যে পাইপটা সেইটা দিয়ে যে জলটা যাচ্ছে সেটাই কিন্তু আলটিমেটলি ডিটারমাইন করবে তোমার আউটলেটে কতখানি জল এসে তোমার পৌঁছাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বলো। আর আরেকজন কেউ কিছু বলার চেষ্টা করছিল মনে হচ্ছে, বলো আর কিছু বলবে? না স্যার। আচ্ছা আচ্ছা, এবারে আমি তোমার আজকে তো একটা সময় হয়ে গেছে, আচ্ছা আমি আরেকটুখানি কথা একটুখানি বলে নিচ্ছি আর কি। সেটা হচ্ছে দেখো, মানে আমি এটাকে হোমওয়ার্ক হিসেবেই দিচ্ছি দাদা, মানে পরের দিন বরং এইটা নিয়ে অনেকটা ডিসকাশনের জায়গা আছে, সেটা আমরা করব। একটা হোমওয়ার্ক দিচ্ছি। ধরো আমি তো শুধুমাত্র রিভার্সিবল রিয়াকশন কনসিডার করেছিলাম আগের ক্লাসে, আজকে আলোচনা করো শুধুমাত্র কনজিকিউটিভ রিয়াকশন। এবারে যদি রিভার্সিবল এবং কনজিকিউটিভনেস এই দুটো যদি একসাথে থাকে, তাহলে ধরো আমি এরকম একটা মেকানিজম কনসিডার করেছি, কনসিডার এ রিয়াকশন that proceeds via the
ফলোইং মেকানিজম, কি সেটা না এ রিভার্সেবল বি থেকে ধরো সি, মানে এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারতো, অথবা তুমি এটাকে দুটো স্টেপে ভাঙতে পারতে। একটা হচ্ছে এ রিভার্সেবল বি হলো, আর 2 নম্বর স্টেপে হচ্ছে তোমার বি থেকে হচ্ছে সি হলো। মানে এটাকে এইরকম ভাবে লিখতে পারো, অথবা এইরকম করে ভাবতে পারো আর কি। স্টেপ 1-এ হচ্ছে এ, এইটা হচ্ছে রিভার্সেবল প্রসেসের থ্রু দিয়ে বি তৈরি হচ্ছে, বা হয়তো মানে আরো ভালো হচ্ছে তোমার ধরো এই বিটাকে যদি তোমার বুঝতে এখন অসুবিধা হয়, হ্যাঁ, বিটার বদলে আমি ধরো এক্স করে দিচ্ছি। ধরো এ একটা এক্স এক্স এক্স, ধরো আমি এরকম একটা মেকানিজমের কথা বলছি, যেখানে দেখো রিভার্সিবিলিটিটা আছে আর একটা কনজিকিউটিভনেসটি আছে। তোমার এ থেকে সি হচ্ছে ভায়া এক্স, সেটা একটা কনজিকিউটিভ রিয়াকশন, কিন্তু এক্সটা জাস্ট ওই একটা ইরিভার্সিবল রিয়াকশন এ থেকে এক্স হয়ে গেল সেরকম নয়, এ রিভার্সিবল রিয়াকশনের থ্রু দিয়ে কিন্তু তোমার এক্স এর সঙ্গে সে ইকুইলিব্রিয়েট করছে। এটা তাহলে এই টাইপের একটা মেকানিজম, ঠিক আছে। তাহলে এখানে দেখো কনজিকিউটিভনেসটাও আছে, আবার রিভার্সিবিলিটিটাও আছে আর কি। তার মানে আগের দুটো কেস কনসিডার করেছে, সেইখান থেকে এটা একটু কমপ্লিকেটেড বেশি। আচ্ছা, এবারে এইখানে আমি দুটো কেস কনসিডার করছি। কেস 1টা হচ্ছে যে এই যে প্রথম স্টেপটা এ রিভার্সেবল এক্স হলো, সেইটা হচ্ছে এইখানে যে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে, সেই ইকুইলিব্রিয়াম খুব কুইকলি অ্যাটেন্ড করে গেছে, এটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম। তারপরে এক্স থেকে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, মানে সি ধরো এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে তোমার স্লো স্টেপ। আর একটা আমি কেস কনসিডার করছি, কেস 2, যেখানে হচ্ছে এ এক্স এর সঙ্গে যে ইকুইলিব্রিয়ামে আছে সেইটা হচ্ছে তোমার স্লো ইকুইলিব্রিয়াম, আর এক্সটা তোমার সকল যে প্রোডাক্টে যাচ্ছে সেটা ধরে নাও তোমার ফার্স্ট। এইটা দুটো কেস তুমি কনসিডার করছো। আচ্ছা, এবারে রেট কনস্ট্যান্ট গুলো ধরে নাও, এটা k1, এটা k-1, এটা k2, এখানেও সেটা হচ্ছে k1, k-1, k2, k1, k-1, k2, k1, k-1, k2, রেট কনস্ট্যান্ট গুলো আছে এটা। আচ্ছা, এবারে এই যে দুটো কেস, এই দুটো কেস দেখো, প্রথমটা হচ্ছে এই ইকুইলিব্রিয়ামটা কিন্তু ভীষণ কুইকলি অ্যাটেন্ড করে গেছে, মানে চোখের নিমেষে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে গেছে। তার মানে এই পার্টিকুলার কেসে কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম ফার্স্ট। প্রথমে তুমি ইকুইলিব্রিয়ামটাকে আগে কনসিডার করো। ইকুইলিব্রিয়ামটা কি না, সকাল যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ক্যাপিটাল কে, সেটা হচ্ছে ফরওয়ার্ড স্টেপে রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড প্রসেসে রেট কনস্ট্যান্ট রেশিও, সেটা কি হবে না বেসিক্যালি এক্স এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই হচ্ছে তোমার এ এর কনসেন্ট্রেশন। সেইখান থেকে তুমি এক কাজ করো, এক্স এর কনসেন্ট্রেশন বের করে নাও, সেটা হয়ে যাচ্ছে k1/k-1 ইন্টু এ, এটা বেরোলো। আর তারপরে তুমি রেট অফ দ্য রিয়াকশনটাকে দেখো, মানে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট বা রেট অফ দ্য রিয়াকশন যাই বলো না কেন, রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট এইটা, যেটা ভি, যেটা বেসিক্যালি ডি c/dt, এটা কি হচ্ছে না, এটা বেসিক্যালি k2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, কারণ সেটা তৈরি হচ্ছে ভায়া এক্স উইথ রেট কনস্ট্যান্ট k2। তাহলে সেইটা তোমার দাঁড়িয়ে গেল কত, বা অর তোমার ভিতে দাঁড়িয়ে যাচ্ছে এক্স এর জায়গায় যদি k1/k-1 বসিয়ে দাও, তাহলে k1 k2/k-1 ইন্টু তোমার এর কনসেন্ট্রেশন। এইটা হলো তোমার আলটিমেটলি রেট অফ ফরমেশন অফ প্রোডাক্টটা, এটা এরকম দেখতে হলো। তাহলে এইটা হচ্ছে প্রথম সিচুয়েশনটা। আচ্ছা, এবার এই পার্টিকুলার কেসে এর থেকে এক্স তৈরি হচ্ছে স্লো ইকুইলিব্রিয়াম, এক্স তোমার ফাইনালি প্রোডাক্টে চলে গেছে। তার মানে কি হচ্ছে দেখো, এটা ফার্স্ট, তার মানে এক্স যতটুকু তৈরি হচ্ছে সে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার প্রোডাক্টে চলে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে তুমি এইভাবে করো, তুমি ইউজ মানে এক্ষেত্রে মানে উই ক্যান অ্যাজিউম দ্যাট এই যে ইন্টারমিডিয়েট dx/dt দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, কারণ এইটা এক্সটা স্লোলি তৈরি হলো কিন্তু এক্সটা খুব কুইকলি ভেঙে চলে গেল। তাহলে আগের মতো আমি বললাম dx/dt ইকুয়াল টু 0 হচ্ছে। তা dx/dt যদি 0 হয়, তাহলে দেখো এবারে এক্সটা তৈরি হচ্ছে কি দিয়ে না k1 ইন্টু এ এর কনসেন্ট্রেশন দিয়ে, এক্সটা ভেঙে যাচ্ছে কি দিয়ে k-1 এক্স দিয়ে, আবার এক্সটা এখানে ভেঙে যাচ্ছে কি দিয়ে k2 ইন্টু এক্স দিয়ে, এটা হচ্ছে 0। তা dx/dt যখন তুমি ক্যালকুলেট করবে, এক্সটা তৈরি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট k1 ফ্রম এ, তাহলে k1 ইন্টু এ হলো,
আচ্ছা এক্সটা ভেঙে যাচ্ছে ভায়া রেট কনস্ট্যান্ট কে মাইনাস ওয়ান, তাহলে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স হলো, ভেঙে যাচ্ছে বলে আমি আগে একটা মাইনাস সাইন দিয়েছি। আবার এইখানে এক্সটা ভেঙে যাচ্ছে ভায়া কে টু, হ্যাঁ সেটা হচ্ছে মাইনাস কে টু ইন্টু এক্স হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে তুমি দেখো সিম্পলিফাই করো, তাহলে এক্সটা হয়ে গেল কত, কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস কে টু ইন্টু এ হলো। তাহলে তুমি কি করবে না, এই দুটাকে একদিকে নিয়ে চলে যাও, করে এক্সটাকে কমন নিয়ে নাও, নিয়ে দাঁড়াচ্ছে কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান কে টু ইন্টু এক্স। আচ্ছা এবারে তোমার রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট যেটা ভি, সেটা ডি ডিসি বাই ডিটি, সেটা কি দাঁড়াচ্ছে তাহলে, এটা হচ্ছে কে টু ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন। তাহলে এক্স এর কনসেন্ট্রেশন এখান থেকে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে না, কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান প্লাস কে টু ইন্টু এর কনসেন্ট্রেশন, এটা তুমি পেয়ে গেলে। এইটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা, এখন এইটা পেয়ে গেলে। তাহলে দেখো আমি তো হোমওয়ার্ক দেবো বললাম, কিন্তু আমি আলটিমেটলি করে ফেললাম। তাহলে এই রকম যদি একটা মেকানিজম থাকে যেখানে রিভার্সিবিলিটি আছে সেখানে এবং কনজিকিউটিভনেস আছে, সেখানে কিন্তু দুটো পসিবিলিটি, একটা হচ্ছে প্রথমটা ফাস্ট ইকুইলিব্রিয়াম পরেরটা স্লো, আর এই ক্ষেত্রে হচ্ছে প্রথমটা স্লো পরেরটা হচ্ছে ফাস্ট। তাহলে এই যে প্রথম যে কেসটা এই কেস ওয়ান যেটা, এইটাকে বলা হবে হচ্ছে তোমার রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন, এটাকে বলে আরডিএস অ্যাপ্রক্সিমেশন, অথবা অনেক সময় বলা হয় প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশন, এইটা। আর 2 নম্বর কেস যেটা, যেখানে বেসিক্যালি তোমার ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশন উইথ টাইম তুমি 0 করে দিচ্ছ, সেটাকে বলা হবে হচ্ছে তোমার স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। সেখানটা হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আরডিএস অ্যাপ্রক্সিমেশন, এইটা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ এটা। তাহলে দেখো, তাহলে যখনই কিন্তু এরকম সিচুয়েশন থাকবে, মেকানিজমটা এরকম টাইপের দেখতে হবে, তখন কিন্তু তোমাকে একটুখানি ভাবতে হবে যে তোমার মানে এরকম কোনো ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে কিনা যেখানে প্রথম স্টেপটা হচ্ছে ফাস্ট পরেরটা স্লো, আর এক্ষেত্রে যে ইকুইলিব্রিয়াম স্টেপটা স্লো পরেরটা ফাস্ট। যদি সেকেন্ড কেসটা হয় তাহলে তোমাকে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ইউজ করে তোমাকে করতে হবে, আর প্রথম কেসটা হলে আরডিএস অ্যাপ্রক্সিমেশন ইউজ করে করতে হবে। তুমি দেখো আরডিএস অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে এই যে এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা সেটা কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান হয়েছে। তাহলে এই পার্টিকুলার কেসে যে এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা সেটা কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান হয়েছে। আর পরের কেসটাতে এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা কি হয়েছে না, বেসিক্যালি কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান প্লাস কে টু হয়েছে। এটা কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান প্লাস কে টু হয়েছে। এবারে এই কে এফেক্টিভটা যদি এখানেও বসাও সেটাও দেখতে ভি হচ্ছে কে এফেক্টিভ ইন্টু এ, এখানেও বসাতে হচ্ছে কে এফেক্টিভ ইন্টু এ, কিন্তু মানে বাইরে থেকে বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে তোমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা সেটা কোন ফর্মুলা দিয়ে যাচ্ছে, কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান না কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান প্লাস কে টু। তা তুমি ঠিক করে আরডিএস বা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারছো কিনা তার উপরে কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করবে যে তুমি ওই মানে ফাইনাল যে কে এফেক্টিভের এক্সপ্রেশনটা পেয়েছো কিনা। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আর একটা কনসেপ্ট আমি তোমার শিখিয়ে দিলাম, যেখানে হচ্ছে তোমার রিভার্সিবিলিটি এবং কনজিকিউটিভনেস দুটো যদি একসাথে থাকে তাহলে দুটো কেস তুমি কেমন করে হ্যান্ডেল করবে বা কেমন করে ট্যাকেল করবে। দেখো যা বলা হয়েছে তাতে কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে স্যার স্যার হ্যাঁ বলো বলো স্যার আগের পাতাটা একবার যান। হ্যাঁ ওই যে বাঁদিকের নিচে যে আছে না রেট অফ ফরমেশন অফ, তারপরে শব্দটা কি লেখা? প্রোডাক্ট, মানে পিডিটি লিখছে, মানে ওটা বেসিক্যালি প্রোডাক্ট। ঠিক আছে, মানে পিডিটি লেখা হয়েছে, এন্ড পিডিটি মানে হচ্ছে প্রোডাক্ট অ্যাকচুয়ালি, মানে অ্যাব্রিভিয়েট করে লিখেছি। আরেকজন কেউ কিছু বলছিলে, বলো। স্যার কেস টুটায় স্টেপস গুলো আরেকবার একটু বলে দিন তো। এই তো দেখো, আমি যখন এই যে ডিএক্স বাই ডিটিটাকে লিখবো, ডিএক্স বাই ডিটিটা জিরো, তো ডিএক্স বাই ডিটিটা কি না, এক্সটা তৈরি হচ্ছে ভায়া রেট কনস্ট্যান্ট কে ওয়ান এ থেকে, সেটা কত হবে কে ওয়ান ইন্টু এ। আচ্ছা এক্সটা ভেঙে যাচ্ছে ভায়া রেট কনস্ট্যান্ট কে মাইনাস ওয়ান, সেটা কি হবে না কে মাইনাস ওয়ান এক্স। আবার এক্স ভেঙে যাচ্ছে ভায়া রেট কনস্ট্যান্ট কে টু, সেটা কত হবে মাইনাস কে টু ইন্টু এক্স। তার মানে ডিএক্স বাই ডিটি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কে ওয়ান এ মাইনাস কে মাইনাস ওয়ান এক্স মাইনাস কে টু এক্স, সেইটা ইকুয়াল টু জিরো হবে ইন দ্য স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন।
ওকে স্যার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ স্যার আমরা তাহলে এইখানে শেষ করছি আজকের ক্লাসটা। তাহলে আমরা হ্যাঁ স্যার। মানে আমরা এইটা হচ্ছে তোমার স্যার end of পরের দিন lecture। তাহলে ওই গ্যাসিয়াস টেস্ট শুরু করবেন? রবিবারে গেসিয়াস স্টেট হবে আর বৃহস্পতিবারে কেমিক্যাল কাইনেটিক্স হবে। ওকে স্যার। হ্যাঁ, দুদিন দুটো হবে। তুমি একটা যেমন কেমিক্যাল কাইনেটিক্সে একটা খাতায় লিখছো, গেসিয়াস স্টেটে অন্য খাতায় লিখবে। হ্যাঁ, এন্ড অফ লেকচার 6 হলো এইটা আর কি। তাহলে নেক্সট ক্লাস তোমার কেমিক্যাল কাইনেটিক্সের যে ক্লাস, কেমিক্যাল কাইনেটিক্সের একটা ক্লাস নেওয়া হবে একদিন, আর একদিন তোমার গেসিয়াস স্টেট পড়ানো হবে। গেসিয়াস পড়ানো, আচ্ছা কেমিক্যাল কাইনেটিক্স এই পার্টটা হচ্ছে নেক্সট যে জিনিসটা পড়ানোর কথা সেটা হচ্ছে এই যে কমপ্লেক্স রিঅ্যাকশন 3টে বলেছিলাম তো, একটা রিভার্সিবল, একটা কনজিকিউটিভ, তারপরে যেটা ছিল সাইড বা মানে সরি তোমার প্যারালাল রিঅ্যাকশন বা সাইড রিঅ্যাকশন, যেটা সেইটা প্যারালাল রিঅ্যাকশন অর সাইড রিঅ্যাকশন, এইটা আমরা বেসিক্যালি পড়বো। আর তারপরে আরেকটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করে দেবো, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট বলে একটা জিনিস আছে, কেসিপি ভার্সেস টিসিপি, এই জিনিসটা আমাদের আলোচনা হবে। আর তারপরে গেসিয়াস স্টেট আমরা শুরু করব, প্রথম দিকে নিশ্চয়ই ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে বা এম্পিরিক্যাল গ্যাস ল দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে তোমাদের তারপরে বোঝাতে হবে। এই গেসিয়াস স্টেটটা আমরা সানডে স্যার হ্যাঁ বলো। বলছি যে এই যেটা লিখেছে না স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, তার যে কে এফেক্টিভটা লেখা, তার নিচেরটা কি লেখা? বাই দি K-1 প্লাস K2। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো আর কারো কিছু বলার আছে, কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ বলো বলো বলো। বলছিলাম যে বইগুলো আপনি পাঠিয়েছিলেন ওটা আরেকবার একটু গ্রুপে সেন্ড করে দেবেন। আচ্ছা, ওই কোনো একটা মানে গ্রুপেতেই লিখে দিবি, অত সে কি হলে কি হবে, তোর কি সাধারণ বুদ্ধি কি বলে, মানে গ্রুপেতে যদি তুই লিখে দিস, আমি না হলেও কেউ না কেউ হচ্ছে ওটা করে দেবে, তাই না? হ্যাঁ স্যার আমরা করবো। মানে সাধারণ বুদ্ধিটাকে ভীষণভাবে কাজে লাগা। লেখাপড়া ইজ নাথিং বাট সাধারণ বুদ্ধির চর্চা, মানে কমন সেন্স ছাড়া কিন্তু আর কিচ্ছু লাগে না। কমন সেন্সটাকে অ্যাপ্লাই কর, বেশি সে কি হয়ে যাবি না। হ্যাঁ, মানে বাবা করে দেবে, মা করে দেবে, টিচার করে দেবে সেরকম নয়। 18 বছর তোদের বয়স হয়ে গেছে, সাবালক হয়ে গেছিস, সাধারণ বুদ্ধিটাকে কাজে লাগাবি, সাধারণ বুদ্ধি কাজে লাগালে কিন্তু পেয়ে যাবি। তো আমাকেই জিজ্ঞেস করতে হবে কেন? হ্যাঁ, তোর ওই 125টা ছেলে যে কেউ তো জানে যে কি বই কিনতে হবে। হ্যাঁ, গ্রুপে লিখে দিবি, মানে একাডেমিক ডিসকাশন গ্রুপে করতেই পারিস আর কি। নন একাডেমিক বা যে যার যে পার্সোনাল বন্ধুত্ব বা যে যার কলেজের পার্সোনাল ইস্যুস যেগুলো, সেইগুলো অবশ্যই গ্রুপে না। কিন্তু মানে আমি কি বই পড়তে বলেছি বা কি বই কিনতে বলেছি বা আমি নেক্সট ক্লাস কবে নেব, এগুলো অবশ্যই গ্রুপে লিখবি। আমাকে পার্সোনালি সেজন্য হোয়াটসঅ্যাপ করা বা মেসেজ করার কিচ্ছু দরকার নেই, বা এরকম জিজ্ঞেস এই ব্যাচের মধ্যে জিজ্ঞেস করারও প্রয়োজন নেই। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আমি খুব ঝাড়ি টাড়ি আর কি, বুঝলি, খুব ঝাড়ি। তারপরে হচ্ছে মানে খুব ঠ্যাঙাই টাঙাই মাঝে মাঝে, মানে